আসসালামু আলাইকুম। স্থির তড়িৎ পর্ব 6-এ আমি আমার সকল আন্ডা বাচ্চাদের স্বাগতম জানাচ্ছি। তোমরা আমাকে স্বাগত জানাতে পারো। তো আমরা গত পর্বে পড়েছিলাম তড়িৎ বিভব কি। কোনো একটা চার্জ থেকে তার তড়িৎ ক্ষেত্রে আর দূরত্বে বিভবের রাশিমালা কিভাবে বের করে সেটা শিখেছি। তড়িৎ ক্ষেত্রে কোনো একটা ক্ষুদ্র চার্জ নিয়ে আসলে ওইখানে ডব্লু পরিমাণ কাজ হলে বিভব কিভাবে বের করে সেটাও শিখেছি। এরপর আমরা শিখেছি টু চার্জ সিস্টেমের বিভব শক্তি। বিভব শক্তি বা কৃতকাজ একই কথা, শক্তি মানেই কাজ, কাজ মানেই শক্তি। কারণ তুমি যেই কাজটা করো সেই কাজটাই শক্তি হিসেবে সঞ্চয় হয়। এই কারণে আমরা বলি শক্তি মানেই কাজ, কাজ মানেই শক্তি। এগুলো পরে আমরা কিছু বেসিক প্রবলেম করেছি। আজকের ক্লাসে আমরা এই বিভব ও বিভব শক্তি রিলেটেড অ্যাডভান্স কিছু প্রবলেম সলভ করব। সো সবাই মন দিয়ে ক্লাসটা দেখবা। আর বিগত ক্লাস যারা করো নাই বাবারা, তারা ফিজিক্স ভাইয়া চ্যানেলে এই ক্লাসের নিচে যে ক্লাসগুলো আছে 1 বাই 1 করা শুরু করে দাও। এই প্রত্যেকটা ক্লাস ফিজিক্স ভাইয়া চ্যানেলে সুন্দর করে সাজানো আছে। আর এই ক্লাসটা হচ্ছে আমাদের ব্যাচ ফিনিক্সের, এই যে ব্যাচ ফিনিক্স 27-এর। সো এই ক্লাসটা যারা করবা এবং যাদের মনে হবে যে ভাইয়া ভালো ক্লাস হচ্ছে, আপনার সাথে আমার প্রিপারেশন নেওয়াটা দরকার, তারা সোজা চলে যাবা ফিজিক্স অফ স্টুপিড ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটে গেলেই আমাদের 27-এর ব্যাচ ফিনিক্স কোর্সটা পাবা। এবং সেখানে তুমি যদি গেট 200 এই কুপন কোডটা ইউজ করে এনরোল করো তাহলে 200 টাকা ডিসকাউন্টে এনরোল করতে পারবা। গোপন কোড বলে দিলাম, কাউকে শেয়ার করিও না। ওকে, আর কথা না বাড়াই শুরু করি। তো আমি আগে সূত্রগুলো সামারি করব, এরপর আজকে অঙ্ক করাবো, যেহেতু আজকের ক্লাসে জাস্ট অঙ্ক, তড়িৎ বিভবের অঙ্ক। তো প্রথমেই গত ক্লাসে আমরা এই ব্যাপারগুলো পড়েছি, আমি পুরো সূত্রগুলো একটু সামারি করি। দেখো সামারি সূত্রটা হচ্ছে এরকম যে এটা মনে করো একটা তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, এখানে একটা চার্জ আছে প্লাসের কিউ, তাহলে এটা হচ্ছে প্লাস কিউ চার্জের ইলেকট্রিক ফিল্ড। তো তোমাকে যদি কখনো বলে এই প্লাস কিউ থেকে আর দূরত্বে, এখানে মনে করো একটা দূরত্ব হচ্ছে আর, এই আর দূরত্বে পি বিন্দু, এই পি বিন্দুর বিভব কত, তাহলে খুব সহজেই তুমি লিখে দিবা আর দূরত্বে পি বিন্দুর বিভব হচ্ছে, যেহেতু আর দূরত্বে বলেছে, সেটা হচ্ছে সি ইন্টু কিউ বাই আর। বিভব যেহেতু স্কেলার রাশি বিধায় এটার কোনো দিক নাই, এই কারণে চার্জ প্লাস থাকলে প্লাস বসাবা, এই চার্জটা যদি মাইনাস থাকে তাহলে মাইনাস সহ বসাবা। ওকে, এই হলো পি বিন্দুর বিভব আর দূরত্বে। অন্য কোনো মাধ্যম হলে এটা সি বাই কে হতো, কে হইতো ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। আমরা ধরে নিলাম শূন্য মাধ্যম, এই কারণে এখানে কে এর মান 1, নিচে 1 না লিখলেও চলে। এটা গেল একটা সূত্র। আরেকটা সূত্র হতে পারে এরকম যে অসীম দূরত্ব থেকে আমি যদি কিউ কুলম্ব চার্জকে পি বিন্দুতে নিয়ে আসি এবং নিয়ে আসতে যদি আমাদের ডব্লু পরিমাণ ওয়ার্ক ডান হয়, তাহলে পি বিন্দুর বিভবের আরো একটা সূত্র আসে, সেটা হচ্ছে ডব্লু বাই কিউ। ওকে, এই হচ্ছে আরেকটা সূত্র। ডব্লু হচ্ছে শক্তি বা কৃতকাজ, আর কিউ হচ্ছে চার্জ, যেই চার্জটাকে নিয়ে আসতেছে। এটা ছোট ছোট দুইটা সূত্র গেল। এরপর আমরা দেখেছি দুইটা বিন্দু, এই যে ধরো এখানে একটা বিন্দু, এটা হচ্ছে আরেকটা বিন্দু বি বিন্দু। ওকে, দুইটা বিন্দু, এখান থেকে আমি একটা চার্জকে যদি এ বিন্দুতে নিয়ে আসি, তাহলে কোথায় নিয়ে আসলাম, ফাইনাল পয়েন্ট কোনটা, ফাইনাল পয়েন্ট হচ্ছে এ। তাহলে এ এর বিভব মাইনাস বি এর বিভব, সেটা হবে এই চার্জ আনতে কাজ বাই কিউ। এটা হচ্ছে বিভব পার্থক্যের সূত্র। এখান থেকে আমরা লিখতে পারি ডব্লু সমান, যদি বিভব পার্থক্য বের করতে হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডব্লু সমান কিউ ইন্টু বিভব পার্থক্যকে ডেল ভি লিখা যায়, ডেল ভি। ওকে, বা বিভব পার্থক্য। এই হচ্ছে আরেকটা সূত্র। এই হচ্ছে তিনটা একদমই বেসিক সূত্র, একদমই বেসিক সূত্র। এখানে ডব্লুটা কিন্তু কৃতকাজ বা সঞ্চিত শক্তি, আগেই বলে রাখি, কৃতকাজ বা সঞ্চিত শক্তি। এবার আমরা দেখতে চাই টু চার্জ সিস্টেমের শক্তি। দেখো এ হচ্ছে একটা চার্জ, আচ্ছা আরেকটা চার্জ, হ্যাঁ এদের মধ্যবর্তী দূরত্ব হলো, এদের মধ্যবর্তী দূরত্ব মনে করো আর, এদের মধ্যবর্তী দূরত্ব আর। এই চার্জটার নাম আমি দিলাম Q1 পরিমাণ চার্জ, এটার নাম দিলাম Q2 পরিমাণ চার্জ। আগেই বলি বিভব, কৃতকাজ এগুলো সব স্কেলার রাশি, বারবার বলছি এগুলো স্কেলার রাশি। স্কেলার রাশির বেলায় চার্জ প্লাস থাকলে প্লাস সহ বসাবা, চার্জ যদি মাইনাস থাকে তাহলে মাইনাস সহ বসাবা, কারণ স্কেলার রাশির কোনো দিক নাই, এই কারণে প্লাস মাইনাস সহই বসাইতে হবে, এটা খালি মান।
তো এটা হচ্ছে টু চার্জ সিস্টেম। যদি বলে এখানে কৃত কাজ কত, এখানে যদি বলি কৃত কাজ বা সঞ্চিত শক্তি কত, সঞ্চিত শক্তি, এই টু চার্জ সিস্টেমের সঞ্চিত শক্তিটা হবে, এটাকে ডব্লু দিতে পারো, ইউ দিতে পারো, তোমার ইচ্ছা, আমি ডব্লু দিলাম। এটা হচ্ছে সি ইন্টু Q1 Q2 বাই আর। আর থ্রি চার্জ সিস্টেম থাকলে জোড়া জোড়া করে আমি বিভব শক্তি হিসাব করতাম। এই ছিল আমাদের গত ক্লাসের সামারি ভাইয়া। দুইটা চার্জ আর দূরত্বে থাকলে এই ব্যবস্থা গঠন করতে কৃতকাজের সূত্র হচ্ছে Q1 Q2 বাই আর। মানে একটা চার্জ এনে রাখছো আর একটা চার্জ এনে এখানে ঢুকাইছো, এটা করতে যে কাজ হইল সেই কাজের পরিমাণ C ইন্টু Q1 Q2 বাই আর। এটাকে বলে টু চার্জ সিস্টেম। টু চার্জ সিস্টেমের শক্তি। আশা করি এই ফর্মুলাগুলো তোমাদের মাথায় আছে। এটুকু মাথায় থাকলে আমরা আজকের ক্লাসটা করতে পারবো। আজকের ক্লাসে আমরা আরেকটা লাস্ট জিনিস দেখবো, এটা প্রমাণের দরকার নাই। লাস্ট হচ্ছে বিভব আর প্রাবল্যের মধ্যে রিলেশন। সবচেয়ে বেসিক রিলেশন হচ্ছে এটা। দেখো তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো এটা হচ্ছে একটা প্লেট, হ্যাঁ এটা হচ্ছে আরেকটা প্লেট, হ্যাঁ ওকে, দুইটা প্লেট। এখানে মনে করো পজিটিভ চার্জ জমা আছে আর এখানে মনে করো নেগেটিভ চার্জ জমা আছে। তোমরা জানো তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বলরেখা প্লাস থেকে মাইনাসের দিকে, তার মানে তড়িৎ প্রাবল্য যে এই দিকে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, আছে? এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের ডিরেকশন প্লাস থেকে মাইনাসের দিকে। তড়িৎ বলরেখা যেদিকে তড়িৎ প্রাবল্যের ডিরেকশন কিন্তু ওই দিকে। এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য কিন্তু ভেক্টর রাশি, মাথায় রাখতে হবে। আর এই দুই প্রান্তের বিভব পার্থক্য দেখো ভাইয়া, এটাতে পজিটিভ চার্জ আর এটাতে নেগেটিভ চার্জ। মনে রাখবা পজিটিভ চার্জ অধিক হলে বিভব বেশি। তাহলে এইটার বিভব মনে করো VA আর এই প্লেটের বিভব হচ্ছে VB। তাহলে এখানে স্পষ্ট যে VA এর মান অবশ্যই VB এর চেয়ে বেশি হবে। এটা অবশ্যই VA এর মান কার চেয়ে বেশি হবে? VB এর চেয়ে বেশি হবে। কারণ বিভব কার বেশি? যেখানে অধিক ধনাত্মক আর যেখানে কম ধনাত্মক সেখানে নিম্ন বিভব। এখানে অধিক ধনাত্মক তাহলে উচ্চ বিভব, এখানে কম ধনাত্মক, ঋণাত্মক মানে কি ভাইয়া? কম ধনাত্মকিত, তাহলে এটা নিম্ন বিভব, এটা বুঝতে হবে। তো দেখো তো ভাইয়া, বিভব যেদিকে কমছে, বিভব যেদিকে কমছে প্রাবল্যের দিক কি ওই দিকে না? লিখে নাও কি ভাইয়া, কি বললাম? বিভব, বিভব যেদিকে কমে, যেদিকে কমে প্রাবল্যের দিক, প্রাবল্যের দিক ওইটাই। এটা একটু লিখে নাও, এগুলো একটা ফিল করা জিনিস। দেখাই যাচ্ছে এখানে বিভব যেদিকে কম মানে যেদিকে কমছে, যেই বরাবর গেলে কমছে ওইটাই প্রাবল্যের দিক, যেই বরাবর গেলে বিভব কমছে ওইটা হচ্ছে প্রাবল্যের দিক। তাহলে এখানে প্রাবল্য আর বিভবের মধ্যে একটা রিলেশন করা যায়, সেই রিলেশনটা হচ্ছে এটা। দেখো ভাইয়া, প্রাবল্যটা হলো, প্রাবল্যটা হলো বিভব কমছে, বিভব কমছে যেদিকে সেটা সেই দিকটা প্রকাশ করা হয় গ্রেডিয়েন্ট অফ বিভব। ভাইয়া ভেক্টর অধ্যায় যারা পড়েছো টুকটাক তারা জানো যে গ্রেডিয়েন্ট হয় একটা স্কেলার রাশির। তাহলে বিভব হচ্ছে স্কেলার রাশি, তার গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কি নির্দেশ করে? যে কোন দিকে গেলে সবচেয়ে দ্রুত গতিতে বাড়ছে বা কমছে সেটা নির্দেশ করে। তাহলে গ্রেডিয়েন্ট নির্দেশ করতেছে, বিভবের গ্রেডিয়েন্ট নির্দেশ করতেছে কোন বরাবর বিভব সবচেয়ে দ্রুত কমে বা বাড়ে। সেখানে যদি মাইনাস দাও, মাইনাস দ্বারা বোঝাচ্ছে, মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে বিভব, বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট, এটা দ্বারা বোঝায় বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হচ্ছে প্রাবল্য। এটা মানে হলো বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে কোন দিকে গেলে দ্রুত হারে বাড়বে না বা কমবে। যেহেতু ঋণাত্মক তার মানে বোঝানো হচ্ছে কমবে। তাহলে বিভব যেদিকে দ্রুত হারে কমে, আমার সাথে তাল মিলিয়ে বলো, বিভব যেদিকে দ্রুত হারে কমে ওইটার হচ্ছে প্রাবল্য। বিভব যেদিকে দ্রুত হারে, মাইনাস মানে কি? কমে। এই যে বিভব ডেল নেবলা মানে কি? যেদিকে দ্রুত হারে, মাইনাস মানে কি? কমে, সেটাই কি প্রাবল্যের দিক নির্দেশ করে। তো এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট সূত্র, প্রাবল্য আর বিভবের মধ্যে রিলেশন, একটু মাথায় রাখবো।
এই সূত্রটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে ই সমান মাইনাস, যদি আমি দিক ছাড়া লিখি তাহলে ই সমান মাইনাস ডিভি বাই ডিএক্স, মানে সেম জিনিসটাকে এইভাবে লেখা যাবে। ওকে, যদি এটা একটা ব্রড ইয়ে আছে, ব্রড মানে কি বলবো, এটা একটা ব্রড ব্যাখ্যা আছে, বাট এটুকু ব্যাখ্যা আপাতত মাথায় রাখবা। দুইটা সূত্র মাথায় রাখবে, একটা হচ্ছে বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট মানেই প্রাবল্য। আমরা এটা বুঝাইলাম যে বিভব যেদিকে দ্রুত হারে কমে ওইটাই কি প্রাবল্যের দিক নির্দেশ করে। ঠিক একইভাবে এখান থেকে এই সূত্রটা আসে ই সমান মাইনাস ডিভি বাই ডিএক্স। ওকে, তো এই সূত্রগুলো আমরা একটু মাথায় রাখবো। তো এখান থেকে কিন্তু আমরা এটা লিখতে পারি ডিভি সমান মাইনাসের ই ডিএক্স লিখতে পারি। তাহলে যদি ভি বের করতে চাই তাহলে উভয় পক্ষে কি করতে হবে, ইন্টিগ্রেশন। তাহলে এখান থেকে ডিভি থেকে আমরা বিভব পার্থক্য পেয়ে যাব। তাহলে বিভব পার্থক্য হবে মাইনাসের ই ডিএক্স, সো ইন্টিগ্রেশন অফ মাইনাসের ই ডিএক্স। ডিভি কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো বিভব পার্থক্য ডেল ভি, বা এটাকে অনেক সময় ভি দ্বারাও প্রকাশ করে, ডেল ভি বা ভি দ্বারাও প্রকাশ করে। ডিভি কে ইন্টিগ্রেশন করলে ভি দ্বারা কি বোঝায়, বিভব পার্থক্য হচ্ছে মাইনাসের ইডিএক্স, ইন্টিগ্রেশন অফ মাইনাসের ইডিএক্স। ওকে, তুমি কিছু বুঝো বা না বুঝো এই চিত্রটা একটু মানে সেট রাখবা, যে প্রাবল্য যেদিকে সেটাই হচ্ছে বিভব কমার দিক। বিভব যেদিকে দ্রুত হারে কমে ওইটাই প্রাবল্য। তাহলে বিভব দ্রুত হারে কমে কি, তার মানে বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট হচ্ছে প্রাবল্য। তাহলে ই সমান মাইনাস ডিভি বাই ডিএক্স, এখান থেকে লেখা যায় ডিভি সমান ইডিএক্স, ইন্টিগ্রেট করলে ডিভি কে করলে ভি মানে বিভব পার্থক্য সমান ইন্টিগ্রেশন অফ ইডিএক্স। সো সূত্র হচ্ছে এইটা এইটা ওইটা, এই তিনটা মনে রাখবা। আমি বক্সের মধ্যে ঢুকাই দিই, এই বক্সের মধ্যে যে সূত্রগুলো এই তিনটা মনে রাখবা। আর একদম সহজ একটা সূত্র আছে, ওইটা তো তোমরা 9-10 থেকেই জানো, ভি ইজ ইকুয়াল টু ইডি। এটা তো পিচ্চি সূত্র নবম দশম শ্রেণী থেকে তোমরা জানো। সেই হচ্ছে বিভব প্রাবল্যের রিলেশন। তো আশা করি এই রিলেশনগুলো তোমার মাথায় ঢুকেছে। তো আমরা গত 2 ক্লাসে যা পড়েছি এই স্লাইডে আর এই স্লাইডে সুন্দর করে দেওয়া আছে। এবার চলো প্রবলেম সলভ করি। সবাই একটু তুলে নাও, এগুলো সুন্দর জিনিস, প্রবলেম সলভ করা যাক। চলো, ওয়েলকাম জানিয়েছে বৃষ্টি। ভি ইজ ইকুয়াল টু ইডি, এটা তো পিচ্চি সূত্র নবম দশম শ্রেণী থেকে তোমরা জানো। সেই ওকে, খুব সুন্দর না, সামারি ডান আমাদের। ওকে, আমাদের অল সামারি ডান। এবার চলো আমরা আমাদের অঙ্ক সলভ করি। তো রেডি? প্রথমেই যে অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, আজকের কিন্তু আগেই বলেছি আজকে আমরা যেই প্রবলেমগুলো সলভ করব এগুলো হচ্ছে অ্যাডভান্স। যারা ইঞ্জিনিয়ারিং ভর্তি ইচ্ছু আছো, প্লাস যারা নতুন কিছু জানতে চাও, নতুন ভাবে শিখতে চাও, তাদের জন্য আজকের ক্লাস অ্যাডভান্স প্রবলেম সলভ করব। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডভান্স প্রবলেম সলভ। কারণ গত ক্লাসে আমরা বোর্ডের জন্য প্লাস তোমার মানে হচ্ছে বোর্ডের জন্য গত ক্লাসে আমরা যা প্রবলেম দরকার সেগুলো পড়িয়েছি বোর্ড পরীক্ষার জন্য। আজকের ক্লাসটা মূলত হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা, প্লাস যে সকল কলেজে একটু ঘুরায় পেঁচায় কোয়েশ্চেন আসে। যেমন সেদিন আমরা জুম মিটিং করছিলাম, সেন্ট জোসেফে একটা ছেলে বলতেছে, ভাইয়া আমাদের কলেজে এত ঘুরায় কোয়েশ্চেন করে, সো ভাই কোত্থেকে পড়বো? ছেলে বলতেছে, ভাইয়া কোত্থেকে পড়বো, বইয়ের বাইরের কোয়েশ্চেন আসে। তো তোমাদেরকে আমরা এখন যে প্রশ্নগুলো দেখাবো ইনশাল্লাহ তোমাদের কলেজে যেমন ঘুরায় প্রশ্ন করুক না কেন, এগুলো যদি সলভ করতে পারো তাহলে কলেজের প্রশ্ন তুমি সলভ করতে পারবা। আচ্ছা, তো চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমেই এই প্রবলেমটা একটু সবাই পড়ে নাও, এই প্রবলেমটা সবাই একটু পড়ে নাও। কি বলেছে প্রবলেমটাতে বাবারা? বলেছে স্থির অবস্থায় থাকা, স্থির অবস্থায় আছে এমন একটা মুক্ত প্রোটনের দিকে অন্য একটি প্রোটন সোজাসুজি 7.45 10⁵ মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়। প্রোটন দুটির কাছাকাছি আসার ন্যূনতম দূরত্ব বের করতে বলছে। হ্যাঁ, প্রোটনের ভর দিয়ে দিছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এখানে একটা স্থির প্রোটন আছে, দেখো এখানে একটা স্থির প্রোটন আছে, এই যে এখানে একটা স্থির প্রোটন আছে, এই প্রোটনটা হচ্ছে এখানে স্থির। তো এখানে আরেকটা প্রোটন এদিক থেকে অনেক দূর থেকে আসতেছে। হ্যাঁ, ও তড়িৎ ক্ষেত্রের বাইরে, এই প্রোটনটা অনেক দূর থেকে আসতেছে, এদিকে রওনা দিছে সে। আরে
এই যে এটাও একটা প্রোটন, যে প্রোটনটা স্থির না, যার বেগ হচ্ছে সাপোজ ইউ আদিবেগ নিয়ে আসতেছে, ওকে, এটাই স্থির, তাহলে এটার বেগ হচ্ছে ইউ প্রাইম সমান 0। তো বলছে এই প্রোটনটা যখন আসবে এদের কাছাকাছি আসার ন্যূনতম দূরত্ব কত। ব্যাপারটা দেখো, ও যখন আসবে, যে দেখো আসবে 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 আসবে, একটা সময় ও এখানে আসার পরে দেখো তো ভাইয়া, ও যখন আস্তে 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 ওর কাছাকাছি কোথাও আসবে, আসার পরে ওর বিকর্ষণে ও বিকর্ষিত হবে না? হ্যাঁ, দেখো তো ওর যখন কাছাকাছি আসবে ওর বিকর্ষণে, এই যে প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, বিকর্ষণে ও বিকর্ষিত হোক, কি আর স্থির থাকবে? থাকবে না। তাহলে এটা হচ্ছে প্রথম কন্ডিশন, যে অনেক দূরে আছে জিনিসটা, যখন কাছাকাছি আসবে, কাছাকাছি আসলে এই দেখো দুইটা প্রোটন যখন কাছাকাছি আসবে, ধরো এই ন্যূনতম সেই দূরত্ব হচ্ছে এটা, যে কাছাকাছি আসলে ওর বিকর্ষণে ও ভাইয়া বেগ প্রাপ্ত হবে। তো কাছাকাছি আসার পর তাদের মধ্যবর্তী দূরত্ব ধরো তুমি কত, আর। তাহলে এই আর দূরত্বটাই বের করতে বলছে। তবে একটা ব্যাপার হচ্ছে, দেখো দুইটাই তো প্রোটন, দুইটার ভরই তো সেম, তাহলে ও একটা বেগে আসতেছে, ইউ বেগে এসে যখন একটা দূরত্ব থেকে ওকে ধাক্কা মারবে এবং দুইজন একই বেগে চলা শুরু করবে, ও প্রোটন যে ওর পিছে পিছে যাবে ধরতে পারবে না। ব্যাপারটা হচ্ছে যে ধরো ও স্থির ছিল, এ আস্তে এসে ওরা ধাক্কা মারলো, দূর থেকে বিকর্ষণ করলো, বিকর্ষণের পর ওরা দুজন মিলে কিন্তু এভাবে যাবে, একজন আরেকজনকে কিন্তু কখনোই টাচ করতে পারবে না, পারবে? কারণ ও প্লাস একজন আরেকজনকে টাচ করতে পারবে না, ওর বিকর্ষণ, ও গতিশীল হবে, ও যাবে, তাই না? ব্যাপারটা বুঝাইতে পারছি? আর ওরা কত বেগে যাবে? যখন কাছাকাছি আর দূরত্ব আসবে, ওর বেগটা কিন্তু, ওর বিকর্ষণের কারণে ও গতিশীল হবে, আর ওর বেগটা কিন্তু কমে যাবে, কারণ ও তো ওকে বিকর্ষণ করবে, তাহলে ওর বেগ কমে হবে কত? নতুন বেগ মনে করো ভি, এটার বেগও ভি হবে, এটার বেগও ভি হবে, কারণ দুজনে একই বেগে রওনা দিবে, তাই না ভাইয়া? এই নতুন বেগটা আমার বের করতে হবে আগে। কথা কি বুঝছো? ও যখন কাছাকাছি আসতেছে ওর বেগ তো আর ইউ থাকবে না, কারণ ও নিজেও তো এদিক থেকে বিকর্ষিত হবে, তার মানে ওর বেগটা কমে যাবে, দুইজন একই বেগে গতিশীল হবে, কারণ একে অপরকে কখনোই টাচ করতে পারবে না। তাহলে এই মিলিত বেগটা কত? এই যে দুইজন একই বেগে গতিশীল হচ্ছে, মিলিত বেগটা আমরা ভরবেগের সংরক্ষণ দিয়ে বের করতে পারি। কিভাবে? আমরা জানি ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী, এখানে লিখি, ভর বেগের সংরক্ষণ নীতি অনুযায়ী কি লিখতে পারবো, যে সংঘর্ষের আগে ভরবেগ, এটার ভর কত, প্রোটনের ভর, এটার বেগ কত ইউ, প্লাস ওইটার ভর কত, প্রোটনের ভর, বেগ কত 0, সমান সংঘর্ষের পরে, সংঘর্ষ মানে এই যে মিলিত বেগ প্রাপ্ত যে হয়েছে ভিভি, ভরবেগের সমান, তাহলে এমভি প্লাস এমভি দুইটাই তো, তাহলে এখানে এম গুলো কমন নিয়ে কাটাকাটি করলে এখানে আমরা পাবো 2v ইজ ইকুয়াল টু ইউ, সুতরাং ভি সমান হচ্ছে u/2। তাহলে প্রত্যেকের বেগ আমরা পেয়ে যাচ্ছি, তারা কত বেগে সামনের দিকে যাবে, u/2 বেগে সামনের দিকে যাবে, এটার বেগ হবে u/2, এটার বেগ হবে কত, u/2। কথা কি বুঝতে পারছি? আবারও বুঝো যারা বুঝো নাই, ও আসতেছে একটা বেগ নিয়ে, যখনই কাছাকাছি আসবে দুইজনকে বিকর্ষণ করবে, ফলে ওর বেগটা কমবে আর ওর বেগটা বাড়বে। তো একটা সময় দুজনের বেগ সমান হয়ে যাবে, কারণ একে অপরকে তো কখনো টাচ করতে পারবে না। সেই ন্যূনতম যেই দূরত্বটা, কত দূরত্ব থেকে তাদের বেগ সমান হবে, সেই ন্যূনতম দূরত্বটাই বের করতে বলছে। আর আমরা দেখে ফেললাম যে তাদের বেগটা কত হয়, এই ন্যূনতম দূরত্বে তাদের বেগ হয় u/2, ইউ তো দেওয়া আছে। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এই আর এর ভ্যালু বের করব। কেমনে বের করব? আর এর ভ্যালু বের করব শক্তির সংরক্ষণশীলতা নীতি দিয়ে। কি? শক্তির সংরক্ষণশীলতা নীতি। সংরক্ষণশীলতা থেকে কি পাই? শক্তির সংরক্ষণশীলতা থেকে আমরা জানি যে পূর্বের শক্তি ইকে ইনিশিয়াল শক্তি সমান পরের শক্তি সেম থাকবে যদি শক্তি ক্ষয় না হয়, তাই না? এটা হচ্ছে প্রাথমিক শক্তি, মোট শক্তি। ইকে কেন লিখছি? ইকে তো কাইনেটিক এনার্জি বোঝায়। আচ্ছা, শুরুতে মোট শক্তি, শেষের মোট শক্তি সমান হইতে হবে। এখন বলো শুরুতে মোট শক্তি কি কি ছিল? এই যে অবস্থায় মোট শক্তি কি কি ছিল? এই চার্জটা একটা গতিশক্তি ছিল কি না বলো? হ্যাঁ ছিল। কত সেটা? হাফ এম
ইউ স্কোয়ার ছিল গতিশক্তি। এই চার্জের কোনো শক্তি ছিল না, এর গতিশক্তি ছিল 0 প্লাস এই দুইটা চার্জের মাঝে দূরত্ব কত ছিল? এই দুইটা চার্জের মাঝে দূরত্ব ছিল অনেক, অসীম ছিল। কারণ অসীম কেমনে ছিল বুঝলাম কেমনে, কারণ ভাই ওর বেগ 0 আর অনেক দূর থেকে গতিশীল। যদি এদের মধ্যবর্তী দূরত্ব থাকতোই, একটা মিনিমাম দূরত্ব থাকতো, তাহলে ও তো আগে থেকেই বিকর্ষিত হতো। ও যেহেতু বিকর্ষিত হয় নাই, একদম শুরু থেকেই ওর দ্বারা বিকর্ষিত হয় নাই, তার মানে ওদের মধ্যবর্তী দূরত্ব ছিল অসীম। অসীম দূরত্ব থাকার কারণে এই দুইটা চার্জের মধ্যে, এটা একটা প্রোটন, এটাও একটা প্রোটন, তাহলে এই দুইটা চার্জের মধ্যে যেই শক্তি, সঞ্চিত শক্তি, সেটা হবে সি ইন্টু Q1 Q2 বাই অসীম। দূরত্ব ছিল অসীম, এটা ছিল প্রাথমিক অবস্থায় মোট শক্তি। দূরত্ব অসীম বুঝছো কেন? কারণ ভাইয়া ও স্থির, ও অনেক আগে থেকে গতিশীল না, তাহলে ওদের মধ্যবর্তী দূরত্ব অসীম বিধায়ী ওর কারণে ও আগে থেকে বিকশিত হয় না, নাহলে আগে থেকেই ওর গতিশীল থাকতো। যেহেতু ও স্থির ছিল আগে থেকে, তার মানে বুঝতে হবে এই চার্জটা অসীমে ছিল, অসীম থেকে আসতেছে। তাহলে অসীম থেকে অবস্থায় আমার এখানে মোট শক্তিটা হচ্ছে সি ইন্টু কিউ কিউ বাই অসীম। তাহলে এটার গতিশক্তি আর হচ্ছে দুইটা চার্জের ইনফিনিটি দূরত্বে মোট শক্তি। এবার চলো ফাইনাল এনার্জি এখানে। ফাইনাল এনার্জি হচ্ছে ওর গতিশক্তি আছে, ইয়েস আছে, কত সেটা হাফ। প্রোটনের ভর বেগ হচ্ছে u/2 স্কোয়ার প্লাস ওর কি গতিশক্তি আছে? হ্যাঁ আছে, কত? হাফ প্রোটনের ভর ইন্টু u/2 স্কোয়ার প্লাস এই দুইটা চার্জ অবশ্যই একটা ডিস্টেন্স মেনটেন করে, সেটা কত? আর। তাহলে আর দূরত্বে এই দুইটা চার্জের মধ্যে সঞ্চিত শক্তি কত বলো? সেটা আমরা জানি সি ইন্টু Q1 Q2 বাই আর। দেখো এই সমীকরণে একমাত্র অজানা রাশি হচ্ছে আর। এই বিশাল সমীকরণে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি আননোন ভ্যালু ইজ আর। আর হচ্ছে তাদের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব। তো ক্যালকুলেট করে আমরা ইজিলি বের করতে পারবো। এটা 0, ইনফিনিটি দ্বারা ভাগ দিলে এটা 0 হয়। হাফ এম ইউ স্কোয়ার, এম না এম এম এমনে কাটা যাবে না, বা এটা কত আসতেছে? হাফ এম ইউ স্কোয়ার, এটা হচ্ছে হাফ আর হাফ যোগ করলে কত হয়? 1 এম ইউ স্কোয়ার বাই 4 এম ইউ স্কোয়ার বাই 4। আচ্ছা 2 কাটা, তাহলে এটা হচ্ছে মাইনাস 1/4 এম ইউ স্কোয়ার, হ্যাঁ, ইজ ইকুয়াল টু সি ইন্টু কিউ এর ভ্যালু আমরা জানি। আচ্ছা কিউ মানে কিউ স্কোয়ার বাই আর। তো এখানে মানগুলো বসায় দেই এখন। তাহলে আমাদের আর এর ভ্যালু হবে, সুতরাং আমাদের এই আর এর ভ্যালুটা হচ্ছে সি কিউ স্কোয়ার, আর এখান থেকে কমন যাবে, তো কমন লাগবে না, হাফ এম যদি কমন যায়, তাহলে ইউ স্কোয়ার মাইনাস হাফ ইউ স্কোয়ার, এটাই আসবে, তাই না? হাফ এম ইউ স্কোয়ার কমন নিলে, এত কষ্ট কেন করতেছি? হাফ, এখান থেকে আমরা হাফ এম ইউ স্কোয়ার কমন নিলে এখানে থাকবে 1 মাইনাস হাফ, এই তো। এবার এটা ক্যালকুলেটারে বসাই দিব, অঙ্ক শেষ। ক্যালকুলেটারে বসাও। উপর হচ্ছে সি কত? 9 ইন্টু 10⁹9। কিউ মানে একটা প্রোটনের চার্জ কত সবাই জানি, 1.6 10⁻19 কুলম্ব। এটা হচ্ছে প্রোটনের চার্জ, আবার ভর বসায়ও না। প্রোটনের চার্জের উপরে স্কোয়ার ডিভাইডেড বাই হাফ, 1 মাইনাস হাফ মানে হাফ, হাফ করলে কত হয়? 1/4ই হয়। 1 মাইনাস হাফ মানে হাফ, আচ্ছা যাই হোক। তাহলে হাফ মানে 0.5 ইন্টু এম কত? প্রোটনের ভর 1.66 10⁻27। হাফ এম। ইউ কত? ইউ হচ্ছে ওই যে বেগ, ইউ হচ্ছে 7.45 10⁵। বেগের উপরে আবার আছে স্কোয়ার, এর সাথে গুণ হবে আবার হাফ, তাহলে টোটাল আমরা পাচ্ছি 1 ইন্টু 10⁻12 মিটার। 1 ইন্টু 10⁻12 মিটার, এটাকে আমরা শুদ্ধ ভাষায় বলতে পারি 1 পিকোমিটার। এটাই থাকবে তাদের মধ্যবর্তী দূরত্ব। অ্যান্সার, দুইটা চার্জের ন্যূনতম দূরত্ব হবে 1 পিকোমিটার। 10⁻12 মিটার মানে 1 পিকোমিটার। সবাইকে বুঝতে পেরেছি?
বুঝলে হা বলুন, আর না বুঝলে না বলুন। আমি আবারও রিপিট করি, প্রথম কথা, এই চার্জটা অনেক দূরে ছিল যখন ও শূন্য ছিল, ওর বেগ শূন্য ছিল। ওর বেগ শূন্য থাকা মানে এই চার্জটা ওর থেকে মেলা দূরে, অসীম দূরে। কেন ভাই বুঝো, দেখো ওর বেগ শূন্য, তার মানে এই চার্জটা ওকে ইফেক্ট বা প্রভাবিত করতে পারছে না। এই কারণে বুঝতে হবে এই চার্জটা অসীমে আছে বা অনেক দূরে আছে, ওর তড়িৎ ক্ষেত্রের বাইরে আছে। তো যখনই এই চার্জটা ওর তড়িৎ ক্ষেত্রের ভেতরে ঢুকলো, একে অপরকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে ওর বেগ কমতে থাকবে আর ওর বেগ কি বাড়তে থাকবে, কারণ ও তো শূন্য। ও বিকর্ষণ বল ফিল হলে বাড়তে থাকবে না, একটার কমবে একটার বাড়বে। দেখো এই যে এবার স্থির ছিল, এবার আস্তে 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 এই যে এটার কমবে এটার বাড়বে। তো দুইজন যেহেতু সেমই, তার মানে এইভাবে চলতে থাকবে। দেখো এইভাবে চলতে থাকবে দুইজন, তাহলে এই যে এইভাবে যে চলছে, তাহলে এই বেগটা কত, ওর আর ওর কমন বেগটা কত, এইভাবে যে চলছে ন্যূনতম দূরত্ব মেনটেন করে এই কমন বেগটা কত, সেটা আমরা ভরবেগের সংরক্ষণ দিয়ে বের করলাম। মানে হচ্ছে ওই ন্যূনতম দূরত্বে যাওয়ার আগে ভরবেগ, পরের ভরবেগ কি হবে, সমান হবে। তো বেগটা পেয়ে গেলাম। এবার শক্তির সংরক্ষণশীলতা নীতি, তো শুরুতে মোট শক্তি, পরে মোট শক্তি সেম হবে। তো শুরুতে এই যে এখানে মোট শক্তি কত, হাফ এম ইউ স্কোয়ার, এটার কত 0, আর এদের মধ্যবর্তী দূরত্ব অসীম বিধায় এদের মধ্যবর্তী চার্জের সঞ্চিত শক্তি হচ্ছে 0। এবার কাছাকাছি আর দূরত্বে আসলে এটার গতিশক্তি, এটার গতিশক্তি এবং এদের মধ্যবর্তী সঞ্চিত শক্তি। তো এখান থেকে আর এর মানটা আমরা বের করলাম 1 পিকোমিটার। পুরোটা রিপিট করা শেষ, আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা সুন্দর প্রবলেম। চলো এর পরের প্রবলেমে আমরা যাই। নেক্সট, ওকে, পরেরটায় যাব আমরা। পরেরটা, আচ্ছা এটাতে একটু ভুল আছে, এই প্রশ্নটাতে একটু আমরা পরে সলভ করবো, লেটার। এটা লেটার লিখে দিই 40 নাম্বারটা। আচ্ছা, তোমরা যারা আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার ব্যাচে আছো তাদেরকে কিন্তু এই প্রিন্টেবল পিডিএফটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। সো তোমরা প্রিন্টেবল পিডিএফ থেকে এই প্রশ্নগুলো কিন্তু দেখে নিতে পারো। দেখো খুব সুন্দর কোয়েশ্চেন। 1 সেন্টিমিটার ব্যবধানে, কি বলছে, 1 সেন্টিমিটার ব্যবধানে রক্ষিত দুটি অনুভূমিক সমান্তরাল পাতের অন্তর্বর্তী স্থানের তড়িৎ ক্ষেত্রে একটি ধনাত্মক তড়িৎগ্রস্ত তৈলবিন্দু, ধনাত্মক তড়িৎগ্রস্ত তৈলবিন্দু স্থির অবস্থায় আছে। তৈলবিন্দুর আধান হলো 9.6 10⁻10 ESU। ESU হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটা সিজিএস একক। তো তোমাদের সকলের জানতে হবে, আমি মনে হয় আগের ক্লাসেও দেখাইছি, 1 ESU সমান হলো 3.33 ইন্টু 10⁻10 কুলম। ওকে, 1 ESU সমান হচ্ছে 3.33 10⁻10 কুলম। এটা হচ্ছে সিজিএস একক, ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, সিজিএস একক। আচ্ছা, এবং ভর হচ্ছে 10⁻11 গ্রাম। তৈলবিন্দুর আধান এবং ভর দিয়ে দিছে। পাতদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত? ফার্স্ট অফ অল আমরা এটা করি, পাতদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ মানে বিভব পার্থক্য কত। সে হচ্ছে দুইটা প্লেট, দেখো সমান্তরাল প্লেট, এই একটা প্লেট এবং এই একটা প্লেট, বলছে অনুভূমিক ভাবে আছে, এই যে সমান্তরাল দুইটা প্লেট। হ্যাঁ, একটি ধনাত্মক তড়িৎগ্রস্ত তৈলবিন্দু স্থির অবস্থায় আছে। তাহলে এখানে এই হচ্ছে একটা তৈলবিন্দু, তৈলবিন্দু যার হচ্ছে ধনাত্মক। এই তৈলবিন্দুটা স্থির অবস্থায় থাকা মানে কি? থাকা মানে হচ্ছে তুমি ডেফিনেটলি বুঝতে পারছো এই ধনাত্মকটাকে নিচ থেকে বিকর্ষণ দেওয়া হচ্ছে, তাহলে এখানে নিচে পজিটিভ হবে আর উপরে নেগেটিভ হবে, এটা ডেফিনেটলি বোঝাই যাচ্ছে, কারণ প্লাস প্লাসকে বিকর্ষণ করে উপরের দিকে রাখবে। তাহলে ওর উপরে এইদিকে তড়িৎ বল হচ্ছে যা, তড়িৎ বল যা, নিচের এটার ওজন কি হবে, তাই তো হবে, তাই না ভাইয়া? তাই তো, তড়িৎ বল যা ওজন তো তাই হবে, কারণ সে স্থির অবস্থায় আছে। আর এই দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব ধরো ডি, ডি দিয়ে দিছে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। আর এই দুই প্রাতের মধ্যবর্তী বিভব পার্থক্য মনে করো ভি, এই বিভব পার্থক্য বের করতে বলছে, ভি কত, এই দুই প্লেটের মধ্যবর্তী বিভব পার্থক্য বের করতে বলছে। এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসার মতো একটা কোয়েশ্চেন। দেখো, যেহেতু তৈলবিন্দুটা স্থির অবস্থায় আছে, প্রথম অঙ্কটা করতেছি, হ্যাঁ, যেহেতু বিন্দুটি স্থির, কোন বিন্দু, তৈলবিন্দুটি স্থির, যেহেতু তৈলবিন্দুটি স্থির, সুতরাং আমরা লিখতে পারবো বিন্দুর উপর ক্রিয়াশীল তড়িৎ বল আর বিন্দুর যে ওজন, এই দুইটা সমান।
এখন আমরা এখানে লিখতে পারি তড়িৎ বল মানে এফসি সমান কিউ ই সমান এম জি। এখন আমাকে তো ই বের করতে বলে না, আমাকে বলছে ভি বের করতে। তো আমরা সবাই জানি ভি সমান ইডি, মনে আছে লিখছিলাম। আমরা জানি না ভি আর ডি এর মধ্যে সম্পর্ক ভি সমান ইডি, তাহলে ই সমান কি হবে? ই সমান হবে ভি বাই ডি সমান এম জি। আমার বের করতে হবে ভি এর ভ্যালু, সুতরাং আমাদের ভি এর ভ্যালু হচ্ছে এম জি ডি বাই কিউ। এবার মানগুলো বসাও। সুতরাং এই যে ভি, ভি হচ্ছে এম জি ডি বাই কিউ। এম কত? এম হচ্ছে এত গ্রাম, কেজিতে নিলে 10^11 ইন্টু 10^3, এটা হচ্ছে এম, এটা হচ্ছে কেজিতে নিলাম। জি হচ্ছে 9.8, আর ডি কত? ডি হচ্ছে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে 0.01 মিটার। আর কিউ কত? কিউ হচ্ছে চার্জের পরিমাণ, ইএসইউতে আছে। ইএসইউ থেকে কুলম্বতে নিতে হলে যে দেখো 9.6 10^10 ইএসইউ, আর 1 ইএসইউ সমান এত কুলম্ব, তাহলে এত ইএসইউ সমান 3.33 10^10 কুলম্ব। শেষ। সব আমরা এসআই ইউনিটে লিখলাম, এসআই ইউনিটে লিখলাম, এসআই ইউনিট। স্ট্যান্ডার্ড কি বলে ইংলিশে, কি বলে এসআই ইউনিট জানি না, যাই হোক সব আমরা এসআই ইউনিটে বসায় দিছি। তাহলে 10^11 ইন্টু 10^3 ইন্টু 9.8 ইন্টু 0.01, নিচে হচ্ছে কত? 9.6 10^10 3.33 ইন্টু 10^10, হয়ে তো গেল। ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 3065.56 ভোল্ট। বিশাল ভোল্টেজ, তাই না? (3065.56 ভোল্ট সবার সাথে মিলেছে? পারবা? এবার পরের অংশটুকু একটু নিজেরা ট্রাই করো তো দেখি। এত বড় মান আসলো কেন? আচ্ছা, কিউ ই, কিউ এম জি ডি, এম জি ডি বাই কিউ, ঠিকই আছে। ওকে, সো এবার পরের অঙ্কটা কি? পরের অঙ্কে কি বলছে শোনো। পরের প্রশ্নে বলবো এবার যদি পাদদ্বয়ের মেরুতা উল্টা করে দেওয়া হয়। মেরুটা উল্টা দেওয়া মানে কি? মানে পরের প্রশ্ন হচ্ছে এবার যদি, এই যে পরের প্রশ্ন অনুযায়ী এবার পাদদ্বয়ের মেরুতা, মেরুতা, মেরুতা মানে হচ্ছে যেটা আগে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, উল্টা করে দিয়েছে যেহেতু, তাহলে এটা হয়ে যাবে প্লাস আর এটা হয়ে যাবে মাইনাস সেকেন্ড ক্ষেত্রে, তাই না? উল্টা করে দেওয়া হয়, তাহলে তৈলবিন্দুর তাৎক্ষণিক ত্বরণ কত? দেখো ভাইয়া, মেরুতা যদি উল্টা করে দেওয়া হয় তাহলে এই তৈলবিন্দুটাই যেখানে আমরা অঙ্কন করি, যে লাল দিয়ে কাটাই, এই যে তৈলবিন্দুটা ওজন কত নিচের দিকে এমজি, এবং একই সাথে প্লাস প্লাসকে বিকর্ষণ, মাইনাস প্লাসকে আকর্ষণ, তাহলে তড়িৎ বল এইদিকে এফসি। তাহলে দুইটা বলে যদি নিচের দিকে হয় তাহলে এই তৈলবিন্দুটা এদিকে গতিশীল হবে, তাহলে যেই ত্বরণে গতিশীল হবে সেই তাৎক্ষণিক ত্বরণটাই বের করতে বলছে। তো ভাইয়া দ্বিতীয় ক্ষেত্রে মেরুতা উল্টা করে দিলে, মেরুতা উল্টা করে দিলে এটার উপর মোট বল কত হবে বা লব্ধি বল কত হবে বলো তো দেখি? লব্ধি বল, লব্ধি বল হবে এফসিও নিচের দিকে, এমজিও নিচের দিকে। এই লব্ধি বল সমান লিখতে পারি ভর ইন্টু ত্বরণ, বুঝলা? তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ হবে এম দ্বারা ভাগ করে দাও, এম দ্বারা ভাগ করলে হবে এফসি বাই এম প্লাস জি। এফসি মানে কি? এফসি মানে কিউ ই বাই এম প্লাস জি। ই মানে কি? ভি বাই ডি, তাহলে কিউ ই মানে হচ্ছে ভি বাই ডি, তাহলে এম ডি প্লাস জি। অঙ্ক শেষ। করো, মানটা বের করে বসাও। এই যে ই মানে কি? ভি বাই ডি, ভি সমান ইডি, ই সমান ভি ডিভাইডেড বাই ডি। মানটা বের করে আমাকে তাৎক্ষণিক ত্বরণটা জানাও তো দেখি। এখানে তাৎক্ষণিক ত্বরণ হবে কিউ এর ভ্যালু কত? এই যে কিউ এর ভ্যালু হচ্ছে 9.6 10^10, এর সাথে গুণ হবে 3.33 10^10, তাহলে কিউ। এবার ভি কত? ভি হচ্ছে 3000
65.56। নিচে কত? এমডি। এমডি মানে মোহাম্মদ না, এমডি মানে হচ্ছে ভর ইন্টু ডিস্টেন্স। ভর কত? 10^14 কেজি, আর দূরত্ব হচ্ছে 0.01, এর সাথে যোগ হবে জি, জি হচ্ছে 9.8। তাহলে আমরা পাবো 19.59 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ। মেরুতা যদি উল্টে দাও এটাই হবে তাৎক্ষণিক অ্যাক্সিলারেশন, ইনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। পারবা? সুন্দর না অঙ্কটা ভাইয়া? খুবই বিউটিফুল একটা অঙ্ক। সেরকম বিউটিফুল জিনিসপাতি শিখতে হলে কোথায় আসতে হবে? ব্যাচ ফিনিক্সে আসতে হবে। কোথায় আসবা বাবারা? ব্যাচ ফিনিক্সে। ক্লাসে চলে আসুন দ্রুত। গুড। আমাদের নিয়মিত স্টুডেন্ট আমাদের প্রমিত কিন্তু ক্লাসে আছে। সো ছেলেরা কিন্তু ভালো স্থির শিখতেছে। তো তোমরা যদি শিখতে চাও তোমরা ক্লাসগুলো মিস করবা না, সুন্দর জিনিস। ওকে, পারবা? বুঝছো তো? মেরুতা উল্টে দিলে এটার উপরই এই যে প্লাস মাইনাস, তাহলে প্লাস প্লাসকে বিকর্ষণ নিচের দিকে, মাইনাস আকর্ষণ নিচের দিকে, এফসি প্লাস এমজি হবে মোট বল সমান এম ইন্টু এ। তাহলে এর মানটা আমরা ইনিমিনি চিনিতে বের করে ফেললাম। কানার ভাই অন্ধ এখন পারবে, পারবে না? পারবে। এবার পরের প্রশ্নটা আবারও দেখি। এই যে দেখো, এই যে বাবা দেখো কত সুন্দর। আচ্ছা ভাই স্যার, এখানে চার্জটির মান যদি ঋণাত্মক হতো তাহলে কি মাইনাস চিহ্নটা বসাতে হবে? ভাইয়া তুমি এখানে দেখো তো ভাই, তুমি যখন চার্জের মান ঋণাত্মক, এটা কি বসাচ্ছে? সেটা বল। বল যখন বসাবা তখন কেন ধনাত্মক ঋণাত্মক বসাবা ভাইয়া? বসানো যাবে না, বসানো দরকার নাই। চার্জ যখন ঋণাত্মক, তুমি এটা বল ভাঙতেছো, তুমি কি বিভব ভাঙতেছো? বিভব যদি ভাঙতা, ভি সমান কিছু হইতো, সেখানে তুমি চার্জের মান ঋণাত্মক বসাইতা। তুমি কি বিভব ভাঙতেছো না বিভব বের করতেছো? বের করছো। তুমি ভাঙতেছো বলকে, তাহলে বলের বেলায় কেন প্লাস মাইনাস বসাবা ভাইয়া? বুঝো নাই? আশা করি বুঝছো। পরের কোশ্চেন, যখন তুমি জাস্ট বিভবকে ভাঙবা, বিভব বের করবা চার্জ দিয়ে, তখন সেখানে প্লাস মাইনাস বসাবা, তাছাড়া না। ওকে, অঙ্কটা একটু পরে। এই অঙ্কটা দারুণ একটা অঙ্ক। কি বলছে? 1 গ্রাম ভর এবং 980 সিজিএস একক আধান বিশিষ্ট, তার মানে এটা হচ্ছে আধানের মান। এই আধানের মান কত বলছে? এটা হচ্ছে আধান কিউ। কিউ এর মান হচ্ছে 980 সিজিএস। তোমার কি একক সেটা দেওয়া দরকার নেই, 980 সিজিএস মানে সেন্টিগ্রাম সেকেন্ড এককে। কিউ এর ভ্যালু দিছে 980। একটি অতি ক্ষুদ্র পিত বলকে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা আহিত গোলকের ওপর তার কেন্দ্রের 1 মিটার উপর থেকে ছেড়ে দেয়া হলো। ঘটনাটা কি ঘটাইছে? উল্লাপাল্টা একটা ঘটনা ঘটাইছে। এখানে একটা আহিত গোলক আছে, হ্যাঁ, যে গোলকের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। দেখো, এই গোলকের এই ব্যাসার্ধটা হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। ওকে, এই গোলকের কেন্দ্র থেকে 1 মিটার উপর, তার মানে ওর কেন্দ্র থেকে, এই যে ওর কেন্দ্র থেকে 1 মিটার, এই ধরো 1 মিটার, এই সাদা রেখাটা হচ্ছে 1 মিটার, বুঝলা? আচ্ছা 1 মিটার, এই 1 মিটার উপর থেকে 1 গ্রাম ভরের একটা অতি ক্ষুদ্র পিত বলকে ছেড়ে দেয়া হলো। তাহলে এখানে একটা অতি ক্ষুদ্র পিত বল আছে যেটার মধ্যে চার্জ আছে 980 সিজিএস মানে প্লাস। তাহলে এটাকে আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়া হলো হচ্ছে। দেখো আবারও বুঝো, ব্যাসার্ধের আহিত গোলক মানে এটাও চার্জিত গোলক। এখানেও চার্জ আছে, হ্যাঁ, কি চার্জ আছে যাই না, ধরে নিচ্ছি এখানে চার্জ আছে কিউ, এখানে চার্জ আছে মনে করো কিউ পরিমাণ চার্জ আছে। তো দেখো একটা আহিত গোলক যার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, এই গোলকের কেন্দ্র থেকে 1 মিটার উপর থেকে একটা ছোট্ট আহিত যেটার মধ্যে চার্জ আছে, প্লাস চার্জ আছে, এটাকে ছেড়ে দেওয়া হইল। ছেড়ে দেওয়া হওয়ার পর কি হলো? দেখা গেল যে এই যে পিত বলটা আহিত গোলকের পৃষ্ঠে এসে স্থির হলো। তার মানে এটা পই পই করে নামতে এখানে এসে স্থির হলো, পিত বলটা এখানে এসে স্থির হলো এবং পরক্ষণেই আবার বিকর্ষিত হয়ে দূরে চলে গেল। যেহেতু বিকর্ষিত হয়েছে তাহলে বোঝা যাচ্ছে এটাও প্লাস চার্জ, প্লাস প্লাসকে বিকর্ষণ করবে।
তাহলে ওই আহিত গোলকের আধান কত? আহিত গোলকের আধান মানে এই যে এটার মধ্যে যে কিউ আছে না ভাই, প্লাস কিউ, এই আধানটা কত, মানে বড় কিউটা কত, বড় কিউটা কত। এখানে দেখাই যাচ্ছে, দেওয়া আছে ছোট কিউ এর মান হচ্ছে 980 সিজিএস, মানে সিজিএস এককে 980 দেওয়া আছে ছোট কিউ। আমাদের জানতে হবে বড় কিউ এর মান কত। বড় কিউ এর আধানটা যে প্লাস নাকি মাইনাস সেটা কিন্তু বুঝা ফেলাইছি। কেমনে? কারণ আবার বিকর্ষিত হয়ে দূরে চলে যায়, তার মানে প্লাস প্লাসকে বিকর্ষণ করে, তাছাড়া তো দূরে যাওয়ার ওয়ে নাই। তার মানে বড় কিউটা হচ্ছে প্লাস, এটা তো বোঝা গেছে। ওকে, এখন এটার ব্যাসার্ধ 10 আর এটার কেন্দ্র থেকে এটা দূরত্ব হচ্ছে 1 মিটার। তো বড় কিউটা বের করব, কিভাবে বের করব? আমাদের হাতে বের করার নিয়ম হচ্ছে, এখানে এই ধরনের অঙ্কগুলো আমরা শক্তির সংরক্ষণশীলতা দিয়ে করব। সবাই মনোযোগ দিবা, খুবই সুন্দর একটা প্রবলেম। এটা আমরা কিভাবে করব? শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে। শক্তির সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতা থেকে আমরা পাই প্রাথমিক এনার্জি শুরুতে যা এনার্জি হবে, ঘটনার শেষে এনার্জি তাই হবে, মোট এনার্জি তাই হবে। তাহলে এবার দেখি, বাহ, শুরুতে কি? এই যে এটাকে যখন ছেড়ে দিচ্ছ, দেখো তো এটা একটা উচ্চতায় আছে, তাই না? এটা একটা উচ্চতায় আছে না? উচ্চতাটা কোত্থেকে ধরবা সেটা তোমার হিসাব, সেটা তোমার হিসাব, সেটা তুমি জানো। এটা একটা উচ্চতা আছে, তুমি কোত্থেকে উচ্চতা ধরবা? আচ্ছা, ধরে নিচ্ছি গোলকের পৃষ্ঠ থেকে। এদিকে খেয়াল করো, আমি ধরে নিচ্ছি গোলকের পৃষ্ঠ থেকে সে একটা উচ্চতায় আছে। এই গোলকের পৃষ্ঠ থেকে আমরা ধরলাম বেস বা ভূমি। তুমি চাইলে গোলকের কেন্দ্রটাকেও বেস ধরতে পারো, বাট আমি এটাকে বেস ধরার পিছনে একটা লজিক দিচ্ছি এই কারণে যে এটা এসে এই পর্যন্ত এসে থামে, এর নিচে তো আর যায় না, এই কারণে আমি এটাকে বেস ধরছি। তুমি চাইলে গোলকের কেন্দ্রকে বেস ধরতে পারো, তোমার হিসাব, সমস্যা নেই। এটাকে আমরা বেস বা ভূমি ধরলাম। তাহলে ভূমি থেকে এই পিতবলটা কত উচ্চতায় আছে ভাইয়া? এই পিতবলটা ভূমি থেকে 90 সেন্টিমিটার উচ্চতা আছে। খেয়াল করো, 90 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে 1 মিটার হলে, 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার, তাই না? একটু লিখে দিই, এখানে 1 মিটার না লিখি, 100 সেন্টিমিটার। গোলকের কেন্দ্র থেকে 100 সেন্টিমিটার, তাহলে পৃষ্ঠ থেকে কত উচ্চতায়? 90 সেন্টিমিটার উচ্চতায় আছে। তাহলে ওই উচ্চতায় এই পিত বলের বিভব শক্তি আছে, আছে না? হ্যাঁ, ওই উচ্চতায় পিত বলের বিভব শক্তি কত? পিত বলের বিভব শক্তি হচ্ছে mgh প্লাস ওই উচ্চতায় পিত বলের কি কোনো গতিশক্তি আছে? নাই, কারণ থেমেছিল, স্থির ছিল, 0, প্লাস এই উচ্চতায় থাকাকালীন অবস্থায় পিত বল আর গোলকের মধ্যে কোনো সঞ্চিত শক্তি আছে? হ্যাঁ, আছে। দেখো, এই উচ্চতায় থাকা অবস্থায় গোলকের কেন্দ্র থেকে এটা দূরত্ব কত? 100 সেন্টিমিটার। এটা তো অসীম দূরত্ব না। তাহলে পিত বল আর গোলকের মধ্যে শুরুতে যে সঞ্চিত শক্তিটা ছিল সেটা ছিল সি, পিত বলের চার্জ, গোলকের চার্জ, আর মধ্যবর্তী দূরত্ব ছিল 100 সেন্টিমিটার। মধ্যবর্তী দূরত্ব মনে করো, টোটাল দূরত্ব হচ্ছে, ধরো আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, এই যে এটা হচ্ছে ক্যাপিটাল আর, এই যে এটা হচ্ছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর হচ্ছে 100 সেন্টিমিটার। এই যে এটা সেন্টার থেকে এটা সেন্টারের দূরত্ব। দেখো, আর কোনো শক্তি আছে? আদিকালে মানে আদিতে মোট শক্তি এটা, এর বাইরে আর শক্তি নেই। ওই যে পিত বলের বিভব শক্তি, পিত বলের গতিশক্তি, তারপর হচ্ছে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব আর হলে তাদের মধ্যে সঞ্চিত শক্তি কিউ কিউ বাই আর। এবার গোলকটা যখন পৃষ্ঠে পড়লো, দেখো গোলকটা না, এই পিত বলটা যখন এবার পৃষ্ঠে আসলো, এবার মোট শক্তি কি কি দেখো। পৃষ্ঠে আসার পর এটা কি হয়? স্থির হয়। দেখো, স্থির হয়। স্থির হলে এটার গতিশক্তি কত বলো তো? 0। স্থির হলে এটার বিভব শক্তি কত? দেখো তো, এটা ভূমিতে চলে আসছে, ভূমি, এটাকে ভূমি ধরেছো, ভূমি মানে উচ্চতা 0, তাহলে বিভব শক্তিও 0। তাহলে আর কি শক্তি আছে? এই চার্জ এবং এই চার্জের মধ্যবর্তী দূরত্ব কত? 10 সেন্টিমিটার। দেখো, এই যে পিত বলটা আর গোলকটার মধ্যবর্তী দূরত্ব কত? 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার ব্যবধানে থাকা অবস্থায় এর মধ্যে সঞ্চিত শক্তি আছে, সেই শক্তিটা হচ্ছে সি ইন্টু কিউ কিউ বাই স্মল আর। বুঝছো? আবারও বুঝো, এইচ উচ্চতায় থাকাকালীন মোট শক্তি আর পিত বলটা যখন এই পৃষ্ঠে আসলো তখন মোট শক্তি কি হবে? সেম হবে। পিত বলটা এইচ উচ্চতা থাকলে mgh, আর উচ্চতা কোত্থেকে ধরবা? পিত বলটা ফাইনালি যেখানে থামে ওইটারে ভূমি ধরবা, ভূমি। তাহলে ভূমি থেকে কত উচ্চতায়? 90 সেন্টিমিটার উচ্চতা। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া
আমি কি এখান থেকে ধরতে পারবো না? পারবো। এখান থেকে উচ্চতা ধরলে 100 সেন্টিমিটার, কিন্তু তখন ফাইনালি যখন পিট বলটা এখানে এসে পড়লো তখন কিন্তু একটা বিভব শক্তি থাকবে তখন, কারণ উচ্চতাটা এখান থেকে ধরছো, তখন বিভব শক্তি হবে mgh হবে তখন 10 সেন্টিমিটার ফাইনালি। তো এত ভেজাল আমি আর করিনি, আমি এই কারণে এটারে বেজ ধরছি, এই বেজের সাপেক্ষে এখানে বিভব শক্তি আছে, এখানে বিভব শক্তি শূন্য, এখানে গতিশক্তিও শূন্য, কিন্তু এখানে এই চার্জ দুইটা যেহেতু 10 সেন্টিমিটার দূরত্বে আছে, তাহলে এখানে একটা দুইটা চার্জের মধ্যে টু চার্জ সিস্টেমের সঞ্চিত শক্তি Q/R আছে। আমাদের কিন্তু এই ক্যাপিটাল কিউ এর ভ্যালুটাই বের করতে হবে। দেখো ভাইয়া, এখানে কিউটা যদি মাইনাস হতো মাইনাস বসাইতাম, কিন্তু কিউটা প্লাস, বুঝতে হবে। বলো এম কত? এম হচ্ছে 1 গ্রাম, সিজিএস এককে বসাচ্ছি সব। জি কত? মনে রাখবা সিজিএস এককে, আচ্ছা জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার না? এটার তুমি যদি সিজিএস মানে সেন্টিগ্রাম এককে নাও, 9.8 মিটার, মিটারকে সেন্টিমিটার নিলে 100 দ্বারা গুণ দিতে হয়, তখন এটা হবে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সেটা হচ্ছে জি এর মান সিজিএস এককে, আমি সিজিএস এককে বসাচ্ছি। আর এইচ কত? 90 প্লাস সিজিএস এককে সি এর ভ্যালু হচ্ছে 1, মনে রাখবা কুলম্বের ধ্রুবকের ভ্যালু 1। সিজিএস এককে, এটা মুখস্থ রাখতে হবে, সিজিএস এককে কুলম্বের যে ভ্যালু সেটা হবে 1। এটার একক হবে কি জানো? এই যে আমি দেখাচ্ছি তোমাকে কেমনে হয় 1, এককটা একটু কঠিন আছে। এই যে সি এর একক কি? সি এর মান কত? 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2, এটা হচ্ছে এসআই ইউনিট। আর সিজিএস ইউনিট হচ্ছে 1, নিউটনের জায়গায় বসবে ডাইনি, মিটারের জায়গায় বলবে সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার, কুলম্বের জায়গায় বসবে ইএসইউ ইনভার্স 2, এটা হচ্ছে সিজিএস একক, সিজিএস। ওকে, মনে থাকবে সি এর ভ্যালু সিজিএস হচ্ছে 1 আর এসআই তো হচ্ছে এটা। দেখো নিউটনের জায়গায় জাস্ট ডাইনি, মিটারের জায়গায় সেন্টিমিটার, কুলম্বের জায়গায় ইএসইউ, এটাই আর কিছু না। তো সি এর ভ্যালু হচ্ছে 1 সেন্টিমিটার এককে, সি এর ভ্যালু হচ্ছে 1। এই যে কিউ এর ভ্যালু 980 বলেই দিছে, ক্যাপিটাল কিউ জানি না, আর আর হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব 100 সেন্টিমিটার। এখানে সি এর ভ্যালু 1, স্মল কিউ মানে কিউ, সরি স্মল কিউ মানে 980, ক্যাপিটাল কিউ জানি না, আর স্মল আর হচ্ছে 10 সেন্টিমিটার। দেখো 980 980 980 কাটাকাটি, ওই ক্যাপিটাল কিউ বের করতে হলে এই মালটার এই পাশে নিতে হবে, তাহলে এখানে হবে 90, আর এদিকে হবে কিউ কমন নিলে 1/10 মাইনাস 1/100। সুতরাং আমাদের কিউ এর মান আসবে কত? ওয়ান বাই 10, আচ্ছা কিউ এর মান আসবে 90 ডিভাইডেড বাই 1 বাই মাইনাস 1/100, 1000। কিউ এর মান আসবে 1000, এখানে লিখবা সি জিএস ইউনিট, শেষ অ্যান্সার। সুন্দর অঙ্কটা, তাই না? অঙ্কটা খুবই বিউটিফুল, এটাকে বলে বিউটিফুল প্রবলেম। মজার অঙ্কটা ভাইয়া। তাহলে সি এর মান আসবে 1000 সিজিএস ইউনিট। ওকে, সো বুঝছো তো? তোমার যদি আমি আরেকটু বলে দিই, এখানে শক্তি সংরক্ষণশীলতাটা হচ্ছে উচ্চতায় থাকা অবস্থায় মোট শক্তি সমান, এই যে এই চার্জটা যখন পৃষ্ঠে আসবে, পৃষ্ঠে মোট শক্তি এখান থেকে আমরা বের করছি উচ্চতা থাকা অবস্থায় মোট শক্তি আর পৃষ্ঠে থাকা অবস্থায় মোট শক্তি। শেষ, ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 1000 সিজিএস ইউনিট। আর সিজিএস এককে সি মানে কুলম্ব ধ্রুবক হচ্ছে 1। আচ্ছা, নাইস ম্যাথ, শাহরিয়ার ইসলাম বলেছে, থ্যাংক ইউ ভাইয়া। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এবং কিছু কলেজ যেমন নটরডেম, সেন্ট জোসেফ রেসিডেন্সিয়াল এগুলোতে আসে, এবং এগুলো খুব কনসেপ্ট ক্লিয়ার করে, বুঝলা? খুব মজার জিনিস। তো এই মজার জিনিসগুলো আশা করি ফিল করতে পারছো, এবং এই ব্যাপারগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের কলেজের বন্ধুদেরকে বলবা যেন আমাদের ফিজিক্সে এনরোল করে।
আচ্ছা, এখন সব বুঝছি, পরে আস্তে আস্তে ভুলে যাই, প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এটা খুব সুন্দর প্রবলেম, দেখি। 43, 44, 45, 46, 47, 48, এখনো 5টা প্রবলেম আছে বড় বড়। তো তার আগে আমি একটু এটা করে দিই, চলো। 4 চার্জ, কয়টা চার্জ? 4টা চার্জ। খেয়াল করো, 4টি চার্জ আছে। এটা হচ্ছে Q1, Q2, Q3, Q4 আর কেপ্ট অন দ্য ভার্টিসেস অফ আ স্কোয়ার, মানে বাহু। ভার্টিস মানে কি ভাই? বাহু। সরি, ভার্টিস মানে কর্ন, চূড়া চূড়া চূড়া। 4 কোণায় আছে, 4টা চার্জ একটা স্কোয়ার বা বর্গের 4 কোণায় আছে। বর্গের বাহুর দৈর্ঘ্য কয় মিটার? 1 মিটার। ফাইন্ড দ্য ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম অফ চার্জেস, মানে তড়িৎ বিভব শক্তি। পটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি অফ দ্য সিস্টেম অফ চার্জেস, মানে এই চার্জ যে সিস্টেমটা গঠন করলো, এই সিস্টেমের বিভব শক্তি বের করো। খুবই সোজা, এই হচ্ছে স্কোয়ার। হ্যাঁ, স্কোয়ারের 4 কোণায় 4টা চার্জ আছে। এখানে আছে 1 মাইক্রোকুলম, 1 মাইক্রোকুলম, যেহেতু প্লাস মাইনাস বলেন তাহলে প্লাসের। 2 মাইক্রোকুলম, একটাতে আছে 2 মাইক্রোকুলম প্লাসের, একটা আছে মাইনাসের 3 মাইক্রোকুলম, মাইনাসের 3 মাইক্রোকুলম, আর এটা হচ্ছে প্লাসের 4 মাইক্রোকুলম। এটা 4 কোণায় 4টা চার্জ আছে। প্রশ্ন হচ্ছে এই যে চার্জের সিস্টেমটা আছে, এই সিস্টেমের ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি বের করতে। খুবই সোজা। কেমনে বের করে? 4 চার্জ সিস্টেম। তোমাদেরকে গত ক্লাসে এরকম একটা অঙ্ক দেখাইছি ত্রিভুজের, তাই না? তো দেখো, খুবই চমৎকার এই প্রবলেমটা আমরা খুব চমৎকারভাবেই সলভ করব। আমরা জানি, আমরা এটা জানি, দেখো তোমরা যারা কিচ্ছু বুঝো না, কিচ্ছু পারো না, নাদান শিশু, তারা খেয়াল করো। আমরা এটা জানি 2 চার্জ সিস্টেম, যেখানে মাত্র 2টা চার্জ থাকবে। 2টা চার্জ যদি পরস্পর আর দূরত্বে থাকে, তাহলে এই 2 চার্জ সিস্টেমে সঞ্চিত শক্তি হচ্ছে W C ইন্টু Q1 Q2 বাই R, তাই না ভাইয়া? 2 চার্জ সিস্টেমে সঞ্চিত শক্তি। তাহলে এখানে আছে কয়টা? 4টা চার্জ। আমরা কি করব? 4টা থেকে 2টি করে নিয়ে কয়টি জোড়া সম্ভব বলো, একদম ম্যাথের মতো। ম্যাথের মতো বলো, ম্যাথে পড়ছি কিন্তু। 4টি থেকে, ধরো তোমার কাছে 4টি বর্ণ আছে, তোমার কাছে 4টি বর্ণ আছে এ বি সি ডি। এই এ বি সি ডি বর্ণ থেকে 2টি করে নিয়ে কয়টি জোড়া সম্ভব? দেখো তো, এ বি একটা জোড়া, এসি একটা জোড়া, এ বি একটা জোড়া, এসি একটা জোড়া, এডি একটা জোড়া, 3টা জোড়া সম্ভব না। আরেকজন বলবে ভাই আরো জোড়া আছে। ইয়েস, যেমন বিসি একটা জোড়া, বিসি একটা জোড়া, তারপরে বিডি একটা জোড়া, বিসি বিডি। এটা বলবে, আরেকজন বলবে না ভাই আরো একটা জোড়া আছে, সেটা কি? সিডি একটা জোড়া। এরপর আর জোড়া আছে, দেখো তো ভাইয়া আর কি জোড়া সম্ভব? বলতে পারো ভাইয়া হ্যাঁ ডিএ জোড়া সম্ভব, এই যে ডিএ জোড়া, ডিএ জোড়া, ডিএ মানে এডি। আর বলবো ভাইয়া ভাইয়া সিবি জোড়া, এই যে সিবি জোড়া, এই যে সিবি জোড়া কই, যে বিসি মানেই সিবি। তাহলে ভাই আসলে 4টা থেকে 2টি করে নিয়ে 6টি জোড়াই পসিবল। তো আমি এখানে একটা নাম দিই, এ বি সি ডি। তো এই 4টা থেকে আমরা যদি 2টি করে চার্জ সিস্টেম ধরি, তাহলে 6টি জোড়া সম্ভব। তাহলে এই 6টি জোড়ার মোট শক্তি বের করলেই আমার অ্যান্সার শেষ। তাহলে এখানে এভাবে চিন্তা করতে হবে, এটা ম্যাথমেটিক্যালি যদি করতে চাও, তাহলে 4টি চার্জ আছে। কয়টা চার্জ আছে সবাই বলো? কয়টি আছে? 4টি। 4টি থেকে কয়টি করে নিব? 2টি করে নিব। তাহলে এটার এইভাবে ম্যাথমেটিক্সের ভাষায় এইভাবে লেখে 4C2, ক্যালকুলেটরে চাপ দিলেই 6 পাবা। তার মানে এখানে 6 জোড়া পসিবল, 6 জোড়া, 6 জোড়া সম্ভব। তাহলে এই 6 জোড়ার মোট শক্তি বের করলেই হয়ে গেল, বুঝলা? এখানে 6টি জোড়া পসিবল, জোড়া 6টি। যেমন ধরো আমি তোমাকে যদি হাইলাইটার দিয়ে দেখাই, দেখো এ একটা জোড়া, এ বি, এসি, এডি 3টা জোড়া, বিসি বিডি 5টা জোড়া, বিসি বিডি, তারপরে এই যে সিডি 6টা জোড়া, শেষ। এই 6টা জোড়াই পসিবল, এই 6টা জোড়ার মোট শক্তি বের করবা, তাহলে হয়ে গেল। তাহলে 6টা জোড়া সম্ভব, তাহলে 6টা জোড়া শক্তি বের করি। দেখো এই 6টা জোড়ার মধ্যে এ বি, আচ্ছা 6টা জোড়া আমি লিখে ফেলি আগে। দেখো 6টা জোড়া, তাহলে টোটাল শক্তি হচ্ছে W1, W2, W3, W4, W5, W6। এ হচ্ছে এই 4 চার্জের মোট শক্তি। এবার বলো W1 কার কার মধ্যে? এ আর বি এর মধ্যে। বলো তো এ আর বি এর মধ্যে শক্তি কত? এই যে মান বসাই দিই একেবারে, সি ইন্টু Q1 Q2 কত? প্লাসের 2, যেহেতু দুইটাই প্লাস, প্লাস লেখার দরকার নেই।
যেহেতু দুইটাই প্লাস, প্লাস লেখার দরকার নেই। Q1 Q2, Q1 হচ্ছে 1। আচ্ছা আমি এভাবে তোমাদের বোঝার সুবিধার জন্য এভাবে লিখি, এ এর চার্জ বি এর চার্জ, আর তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। আর হচ্ছে 1 মিটার। এই যে এখানে এই আরটা হচ্ছে 1 মিটার, বইলা দিছে বর্গের বাহুর দৈর্ঘ্য 1 মিটার। এবার 2 নাম্বারটা বলো, বলো সবাই আমার সাথে বলো, সি ইন্টু 2 নাম্বারটা বলো তো। 2 নাম্বারটা হচ্ছে এবি, এরপরে এসি। আচ্ছা এবি গেল, এবার এসি। বলো তো এ আর সি এর মধ্যবর্তী দূরত্ব কত? এ এবং সি এর এই মধ্যবর্তী দূরত্বটা কত? এ এবং সি এর মধ্যবর্তী দূরত্ব কত? এটা কর্ণ, কর্ণ হচ্ছে বর্গের বাহু এ হলে কর্ণ হচ্ছে √2a। এ কত 1, তার মানে অ্যাকচুয়ালি √2, কর্ণ হচ্ছে √2 মিটার। তাহলে এসি এর মধ্যে চার্জ কত আছে? 1 ইন্টু -3, তাহলে 1। আচ্ছা এইভাবে মান পরে বসাই। এ চার্জ হচ্ছে কিউ এ কিউ সি, মধ্যবর্তী দূরত্ব এটার নাম দিলাম কর্ণ, যেহেতু ওইটার নাম দিলাম ক্যাপিটাল আর। ওকে গেল, প্লাস W3 কত হবে? সি ইন্টু W3 মানে এবি গেল এসি গেল, এবার এডি, এডি এডি কত হবে? সি ইন্টু Q1 QA QD বাই মধ্যবর্তী দূরত্ব কত? আর স্মল আর, তাই না? তিনটা গেল। এবার 4 নাম্বারটা বলো, প্লাস আমার আগে বলো 4 নাম্বারটা, সি ইন্টু এই যে বিসি বলো, বিসি, তাহলে কিউবি কিউসি। এবার বিসির মধ্যবর্তী দূরত্ব কত দেখো তো? বি আর সি এর মধ্যবর্তী দূরত্ব কিন্তু স্মল আর, বুঝছো? প্লাস পরেরটা বলো, 5 নাম্বারটা বলো, 5 নাম্বারটা 5, বিসি গেল। এবার বিডি, বিডি বলো, বিডি, বি আর ডি এর মধ্যবর্তী দূরত্ব বলো, কিউবি কিউডি। বি আর ডি এর মধ্যবর্তী দূরত্ব কিন্তু কর্ণ, কর্ণ মানে ক্যাপিটাল আর। এবার লাস্ট হচ্ছে সিডি, সিডি কত বলো? কিউসি কিউডি। সিআরডি এর মধ্যবর্তী দূরত্ব কত? তাড়াতাড়ি তাড়াতাড়ি, সি এবং ডি এর মধ্যবর্তী দূরত্ব কত? বাহুর সমান আর। এবার খালি কি করতে হবে? এবার খালি তোমাদের মান বসাইতে হবে, তবে অনেকগুলো জিনিসই কমন যাবে এখান থেকে। আচ্ছা মান বসাই দাও, সি কমন যাবে, সি, সি কমন গেলে এখানে মান বসাও। কিউ এ কত? কিউ হচ্ছে 1 মাইক্রোকুলম, আর বি কত? 2 মাইক্রোকুলম। 1 ইন্টু 2 ইন্টু, যেহেতু দুইটাই মাইক্রোকুলম, 10 ইনভার্স 12, 10 ইনভার্স 6, 10 ইনভার্স 6 মিলে হয় 10 ইনভার্স 12, দুইটাই যেহেতু মাইক্রোকুলম, বাই আর হচ্ছে 1 মিটার, প্লাস কিউ বি কত ভাইয়া? কিউ হচ্ছে 2 আর কিউ সি হচ্ছে 3, 2 ইন্টু -3, কিন্তু -3, যেহেতু দুইটাই মাইক্রোকুলম তাহলে 10 ইনভার্স 12, সবই যেহেতু মাইক্রোকুলম, দুইটাই যেহেতু মাইক্রোকুলম, একটার জন্য 10 ইনভার্স 6, দুইটার জন্য 10 ইনভার্স 6, 10 ইনভার্স 6 মিলে হয় 10 ইনভার্স 12। আর এটার মধ্যবর্তী দূরত্ব ক্যাপিটাল আর। আরে কি করলাম, আচ্ছা সরি, এবি গেল, এবার এসি, এসি একটু উল্টাপাল্টা হচ্ছে, সরি সরি। এবির পর মান বসানোর সময় কি এবির পর কি হবে? এসি, এসি এ কত 1, সি হচ্ছে -3, তাহলে 1 ইন্টু -3, 10 ইনভার্স 12, এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর মানে √2, প্লাস এবার এডি, এডি কত ভাইয়া বলো তো? এ হচ্ছে 1, ডি হচ্ছে 4, মাইক্রোকুলম মানে 10 ইনভার্স 12 যেহেতু দুইটার জন্য, এবং আর হচ্ছে 1, এডি গেল, এই যে ধরে ধরে বসাচ্ছি, প্লাস বিসি, বি কত বলো তো? বি হচ্ছে 2, সি হচ্ছে 3, তাহলে 2 ইন্টু -3, যেহেতু দুইটারই মাইক্রোকুলম তাহলে দুইটার বদলে 10 ইনভার্স 12 লিখে দিচ্ছি, মধ্যবর্তী দূরত্ব 1, বিসি গেল। এবার বিডি বলো তো, বিডি কত? বিডি, বি কত? 2, ডি কত? 4, দুইটাই যেহেতু মাইক্রোকুলম 10 ইনভার্স 12, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বড় আর, বড় আর মানে √2, প্লাস এবার লাস্ট কত? সিডি, সিডি, সি কত? সি হচ্ছে 4, সরি সি হচ্ছে -3, ডি হচ্ছে 4, দুইটাই যেহেতু মাইক্রোকুলম 10 ইনভার্স 12, মধ্যবর্তী দূরত্ব 1। এই যে শেষ। এবার এটা ক্যালকুলেটর চাপ দিবা, অ্যান্সার চলে আসবে। বাকিটা তোমাদের হাতে। পারবা নাকি পারবা না বলো? ক্যালকুলেটর টিপ দিলেই অঙ্ক শেষ। সি এর ভ্যালু 9 ইন্টু 10⁻⁹ বসাইলেই অঙ্ক শেষ। চমৎকার একটা অঙ্ক। তোমাদেরকে আমি একটা SW দিতে পারি, দেখি সেই SWটা কে কে পারো। যদি এটা পারো তাহলে এই পরের SWটা তোমরা করবা, দেখি মানে বাসায় ট্রাই করবা। হ্যাঁ, একটা ঘনক, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরো একই, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ধরো এ সমান 1 মিটার, প্রতিটি বাহুর দৈর্ঘ্য। এই ঘনকের 8 কোণায় 8টা চার্জ আছে, 1 2 3 4 5 6 7 8, প্রত্যেকটা চার্জ ধরো 2 মাইক্রোকুলম। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এই ঘনকের 8 চার্জ সিস্টেম,
8 EIGHT 8 চার্জ সিস্টেমের শক্তি কত, সিস্টেমের পটেনশিয়াল এনার্জি বা শক্তি কত, এটা তোমরা বের করবা, দেখি কে কে পারো। এটা তোমাদের এইচডব্লিউ থাকলো। এটার সিস্টেমটা আমি একটু বলে দিই। 8টা থেকে 2টি করে নিয়ে টোটাল জোড়া হবে 26টা, 8C2। এই 26টা জোড়ার জন্য শক্তি বের করবা, তাহলেই হবে 8C2, সরি 28টা জোড়া হবে, একটু ভুল লিখছি। এখানে টোটাল 28টা জোড়া সম্ভব। এই 28টা জোড়া শক্তি বের করে যোগ করে দিবা। তোমাদেরকে আমি দেখাইতেও পারবো 28টা জোড়া কই। এই যে দেখো, সবাই দেখো, একটা জোড়া, দুইটা জোড়া, তিনটা জোড়া, চারটা জোড়া, গেল 4টা জোড়া। আবার নিচে দেখো, 5টা জোড়া, 6টা জোড়া, 7টা জোড়া, 8টা জোড়া, গেল 8টা জোড়া। ওকে, এবার দেখো এই চার কোণা বাহুটা আছে না, সরি এই চার কোণা আয়তটা, এটাতে আবার 4টা জোড়া আছে। এই যে 5টা জোড়া, 6টা জোড়া। আবার কেউ যদি ভাবো 7টা 8 জোড়া, 8টা জোড়া, না, এই 7 নাম্বার আর 8 নাম্বার কিন্তু আগেই শেষ, 6টা জোড়া। এবার 7টা জোড়া, 8টা জোড়া, গেল 8টা জোড়া। এবার দেখো আরেকটা খালি দেখাই, দেখাই, দেখো এইটার এটা মিলে 9টা জোড়া, এটা মিলে 10টা জোড়া। ঠিক একইভাবে এটা মিলে 11টা জোড়া, এটা মিলে 12টা জোড়া। আবার দেখো এইটা আর এটা মিলে 13টা জোড়া, এটা মিলে 14টা জোড়া, এটা মিলে 15টা জোড়া, এটা মিলে 16টা জোড়া, এটা মিলে 17টা জোড়া, এটা মিলে 18টা জোড়া। পেছনের তলে 19টা, 20টা, মানে 8টা তলে আরো 16টা জোড়া হবে কর্ণ বরাবর। ব্যাপারটা হচ্ছে মানে করা সম্ভব। দেখো প্রতি তলে 4টা করে জোড়া আছে, তারপরে কর্ণ বরাবর জোড়া আছে 1 2, এরকম কর্ণ বরাবর কয়টা কর্ণ আছে বলো তো? এক তলে 2টা কর্ণ, তাহলে টোটাল তল আছে কয়টা? 1 2 3 4 5 6, 6 তলে 12টা কর্ণ, তাহলে 12টা জোড়া আছে এরকম কর্ণ বরাবর। সরি, এই যে কর্ণ বরাবর, এই কর্ণ বরাবর। বাহু কয়টা ঘনকের? 12টা, 12টা বাহু না, 12টা জোড়া আছে বাহু বরাবর। এই যে বাহু বরাবর 12টা জোড়া আছে, 12 12 24টা চলে গেল। 12টা আছে কর্ণ বরাবর, 12টা আছে বাহু বরাবর, 24টা জোড়া শেষ। বাকি আছে 4টা জোড়া। এই 4টা জোড়া হবে এইখান থেকে এই মাথা থেকে এই মাথা, এটা একটা জোড়া, এই মাথা থেকে এই মাথা, এটা একটা জোড়া। আমাদের এই ভিতরের এটার সাথে এটা একটা জোড়া, ভিতরের এটার সাথে এই বাইরের এটা একটা জোড়া, টোটাল এই 28 জোড়া। সো 28 জোড়া। এই অঙ্কটা আমি আমার আর্কাইভে করানো আছে, তোমরা যারা দেখতে চাও করে নিতে পারো, আর যারা দেখতে চাও না তারা এটা বুঝলেই হবে, ওইটা ট্রাই করবা বাসায়, বুঝছো? ওকে, সে পরের অঙ্কে যাই আমরা। আচ্ছা, এটা তোমাদের এইচডব্লিউ থাকলো। এই 45 নম্বর অঙ্কটা তোমাদের এইচডব্লিউ, এটা শক্তি সংরক্ষণশীলতা দিয়ে আমি একটু তোমাদেরকে দেখাইতে পারি। জিনিসটা হচ্ছে যে একটি পানির ফোঁটার ভর, আমি একটু জাস্ট তোমাদেরকে দেখাই যেন তোমরা এইচডব্লিউটা করতে পারো। একটা পানির ফোঁটার ভর হচ্ছে এত কেজি, যা তরিতাহিত একটা গোলকীয় পাত্র থেকে পড়ছে। এই মনে করো সেই গোলকীয় পাত্র, এই পাত্র থেকে একটা পানির ফোঁটা পড়তেছে, এই যে এখানে সেই পানির ফোঁটাটা এই যে এখান থেকে পড়বে, ঠিক আছে? তরিতাহিত পাত্র থেকে পড়তেছে। তো পাত্রের ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার। পাত্রের ব্যাসার্ধ কত? 20 সেন্টিমিটার। এই যে দেখো, এই যে এখান থেকে পাত্রের যে ব্যাসার্ধ আর, এটা দেওয়া আছে 20 সেন্টিমিটার। ওকে, তো আর পানির ফোঁটার চার্জ 10⁻৯ কুলম্ব। এই যে পানির ফোঁটা একটা চার্জ আছে প্লাস কিউ, একটা চার্জ আছে 10⁻৯ কুলম্ব। যখন পানির ফোঁটা পড়া শুরু করে তা থেকে 30 সেন্টিমিটার পর পানির ফোঁটার বেগ কত? এখান থেকে পড়তে 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 ধরো এইখানে আসলো, এই ডিস্টেন্সটা হচ্ছে 30 সেন্টিমিটার। এই 30 সেন্টিমিটার পর এখানে যে পানির ফোঁটাটা আসবে, পানির ফোঁটাটার বেগ কত, এটাই চাইছে। তো ভাই শুরুতে মোট শক্তি, মানে এই পানির ফোঁটাটা পড়ার পূর্বের মোট শক্তি এবং পানির ফোঁটাটা যখন পড়তে পড়তে এখানে আসলো তখন মোট শক্তি কি হবে? সেম হবে। তাহলে শুরুতে মোট শক্তি কি কি দেখো তো। শুরুতে পানির ফোঁটাটা কি ছিল? স্থির ছিল। স্থির অবস্থায় গতিশক্তি কত? 0। শুরুতে পানির ফোঁটাটা এইখান থেকে, এটা যদি বেস ধরো, বেস, এই বেস থেকে 30 সেন্টিমিটার উচ্চতায় ছিল, এইচ উচ্চতায় ছিল, এইচ হলো 30। তাহলে এই বেস থেকে 30 সেন্টিমিটার উচ্চতায় থাকা মানে পানির ফোঁটার বিভব শক্তি ছিল mgh প্লাস। শুরুতে পানির ফোঁটাটা এই যে বড় গোলক, এই বড় গোলকের কিন্তু চার্জ আছে,
বড় গোলকের চার্জ আছে, বড় গোলকের চার্জ কত? গোলকের চার্জ, এই যে এটা হচ্ছে গোলকের চার্জ, দেখো এই যে এটা হচ্ছে গোলকের চার্জ, তাহলে গোলকের চার্জ হচ্ছে প্লাস কিউ, পানির ফোঁটার চার্জ হচ্ছে স্মল কিউ। তাহলে শুরুতে এই যে 20 সেন্টিমিটার ব্যবধানে যে আছে এদের মধ্যে শক্তি হচ্ছে সি ইন্টু কিউ কিউ বাই 20 সেন্টিমিটার। এই যে 20 সেন্টিমিটার, মিটারে নিয়ে কইরো এটা, 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার। শুরুতে আর কোনো শক্তি আছে নাই। এবার শেষে যখন পানির ফোঁটাটা এখানে আসলো, এখানে তার একটা গতি শক্তি আছে হাফ এম ভি স্কোয়ার। পানির ফোঁটার এই বেজে আসলে বিভব শক্তি কত? 0। তারপরে পানির ফোঁটাটা যখন বেজে আসলো এখানে আসলো, টাইম লাগবে আধা ঘন্টা। তো পানির ফোঁটাটা যখন এই বেজে আসলো, পানির ফোঁটাটা এখান থেকে এই যে এই পানির ফোঁটাটার যে চার্জ আর এই যে এই চার্জ এদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে না? আছে। কত সেটা? 20 আর 30 50 সেন্টিমিটার। এই যে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব 50 সেন্টিমিটার দূরে থাকা অবস্থায় এদের মধ্যে কি শক্তি আছে না? আছে। সেটা তো সি ইন্টু কিউ কিউ বাই 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার মানে 0.5 মিটার। আর কোনো শক্তি নাই। ক্যালকুলেট করলে ভি এর মানটা বের হয়ে আসবে। বুঝছো ব্যাপারটা? নিজেরা করবা, শেষ। এটা সব এসআই এককে বসায় অঙ্ক করে ফেলবা, কারণ সব এসআই এককেই আছে এখানে। এটা তোমাদের এইচডব্লিউ অবশ্যই করবা, পুরোটা বুঝাই দিলাম এক নাগারে। নেক্সট পরের অঙ্কে যাই। আচ্ছা, পরেরটা এটা করি। দেখো 2 পয়েন্ট চার্জ কি বলছে? বলছে 2 পয়েন্ট চার্জ আর লোকেটেড অন এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ বরাবর আছে। একটা চার্জ হচ্ছে -1 কুলম at x = 0, এটা হচ্ছে +1 কুলম at x = 1 মিটার। ফাইন্ড দ্য ওয়ার্ক মানে কৃত কাজ বের করতে বলছে। দ্যাট মাস্ট বি ডান বাই অ্যান এক্সটার্নাল ফোর্স টু ব্রিং এ থার্ড পয়েন্ট চার্জ, মানে প্লাসের 1 মাইক্রোকুলম একটা থার্ড পয়েন্ট চার্জ ফ্রম ইনফিনিটি টু x = 2। ওকে, ব্যাপারটা আমি একটু বুঝাই, একটু স্লাইডটা কপি করে নিই, কি বলছে সেটা একটু বুঝে নিই। দেখো এখানে এক্স অক্ষ আমরা আগে এঁকে ফেলি। এটা মনে করো সেই এক্স অক্ষ, সরি এটা এক্স অক্ষ কেন হবে, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ। বুঝলা? এক্স অক্ষ তো চিনো নাকি? এখন বলছে উদ্দীপক অনুযায়ী কি বলছে? বলছে আমাদের এক্স অক্ষের 0 বিন্দুতে -1 চার্জ আছে, তার মানে এখানে আছে -1 মাইক্রোকুলম। এটার নাম হইল গিয়া কি 1। আবার +1 মাইক্রোকুলম চার্জ আছে x = 1 মিটার দূরে, তাহলে এটা তো 0 হলে এখান থেকে মনে করো এটা হচ্ছে 1 মিটার। এখানে আছে Q2 নামক চার্জ, সেটা হচ্ছে +1 মাইক্রোকুলম। ওকে, এই মধ্যবর্তী ডিসটেন্সটা কত বাবুরা? এই মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে 1 মিটার। 1 মিটার গেল। এবার বলছে কি, একটা কৃত কাজ বের করতে বলছে। অসীম থেকে আমরা এই পরিমাণ চার্জটাকে 2 মিটার দূরত্বে নিয়ে আসব। তাহলে x = 2 হবে কোথায়? এখানে কোথাও হবে। সো অসীম থেকে একটা চার্জকে আমরা এখানে নিয়ে আসবো, এই যে এখানে কত চার্জ? সেটা Q3 সমান +1 মাইক্রোকুলম। এখানে নিয়ে আসতে কাজ কত হবে? এটা এই ধরনের অঙ্ক করাইছি আমরা। এটা হচ্ছে ধরো একটা বিন্দু P, এই P বিন্দুতে চার্জটা নিয়ে আসতে কাজ কত? ভাইয়া P বিন্দুতে কি আগে এই চার্জটা ছিল না? তাহলে P বিন্দুতে আমরা এই দুইটা চার্জের জন্য বিভব বের করব। কি বের করব? বিভব। সেই বিভবে আমরা কিউ কুলম্ব চার্জ নিয়ে আসব। আমরা যদি পি বিন্দুর বিভব জানি, বিভবের সাথে কিউ গুণ দিলে আমরা পেয়ে যাব ডব্লু। বুঝলা? তাহলে আমরা কি করব? পি বিন্দুতে যেহেতু কোনো চার্জ আগে থেকে ছিল না, পি বিন্দুতে এই দুইটা চার্জের জন্য বিভব বের করব। বিভব বের করে সেই বিভবের সাথে এই যে চার্জটাকে নিয়ে আসছি সেটাকে গুণ করলে আমরা কৃত কাজ পেয়ে যাব। এই প্রথম গত ক্লাসে একটা অঙ্ক করাইছিলাম যে বর্গের চতুর্থ বিন্দুতে চার্জ আনতে কৃত কাজ। তো বর্গের 3টা বিন্দুর চার্জের জন্য এখানে টোটাল বিভব বের করছি, সেই বিভবের সাথে যেই চার্জটাকে আনতেছি সেটার গুণ দিলেই অঙ্ক শেষ। কারণ ডব্লু সমান কিউ ভি। এখানে কৃতকাজ ডব্লু সমান হচ্ছে কিউ ইন্টু ভি। কোথায়? পি বিন্দুর বিভব। তাহলে কিউ মানে কত? কিউ মানে তো +1 মাইক্রোকুলম, তাই না? মানে কিউ মানে কিউ থ্রি, আর ভি মানে হচ্ছে এই পি বিন্দুর বিভব।
তাহলে এই দুই চার্জের জন্য আগে পি বিন্দুতে বিভব বের করো। দুটি চার্জের জন্য পি বিন্দুতে বিভব হবে যে 1 নাম্বার চার্জের জন্য বিভব এবং 2 নাম্বার চার্জের জন্য বিভব। এবার বলো 1 নাম্বার চার্জের জন্য বিভবের সূত্র কি? সি ইন্টু কিউ, কিউ হচ্ছে -1 6/r। এখান থেকে পি বিন্দুর ডিস্টেন্স কত বলো? আর কত? পি বিন্দুতে বিভব বের করতেছো, তাহলে এখান থেকে পি বিন্দুর ডিস্টেন্স কিন্তু 2 মিটার, কিউ/r প্লাস মাইনাস যেহেতু ব্র্যাকেট ঢুকায় দাও। 2 নাম্বার চার্জের জন্য পি বিন্দুতে বিভব কত? সি ইন্টু 2 নাম্বার চার্জ কত? 1 × 10⁻⁶। আর এখান থেকে এটার দূরত্ব কত? এটা 1 মিটার, তাহলে এটা কত? 1 মিটার। এই যে 1 হয়ে গেল। আমরা পি বিন্দুতে মোট বিভব পেয়ে গেলাম। পি বিন্দুতে মোট বিভব হচ্ছে 9 × 10⁹ কমন, এখানে 9 × 10⁹ × 10⁻⁶ কমন নিলে মাইনাসের 1/2 প্লাসের 1 এটা থাকবে, তাই না? মাইনাসের 1/2 9 × 10⁻9 × 10⁻⁶। হ্যাঁ ঠিক আছে, তাহলে 0.5, তাহলে 0.5 × 9 × 10⁹ × 10⁻⁶, আমরা পাচ্ছি 4500 ভোল্ট। এটা হচ্ছে পি বিন্দুতে বিভব। এই দুটি চার্জের জন্য পি বিন্দুতে বিভব। দেখো এই চার্জ থেকে পি বিন্দু দূরত্ব 1, এই চার্জ থেকে পি বিন্দু দূরত্ব 1 + 1 মানে 2। দুই চার্জের জন্য পি বিন্দুতে মোট বিভব হচ্ছে এটা। এই যে দেখো বিভবের বেলায় চার্জ কিন্তু মাইনাস সহ বসাইছি, তাহলে পি বিন্দুর বিভব পাইছি। সুতরাং পি বিন্দুতে কৃত কাজ, সুতরাং পি বিন্দুতে চার্জ আনতে কৃত কাজ হচ্ছে যেই চার্জটাকে আনতেছি Q3 × Vp, চার্জ কত আনতেছো? +1, তাহলে 1 × 10⁻⁶। আর পি বিন্দুর বিভব হচ্ছে 4500 ভোল্ট, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 10⁻⁶ গুণ দিলেই আমরা পাবো 4.5 10⁻³ জুল। এটাই হচ্ছে পি বিন্দুতে তৃতীয় চার্জ আনতে কৃত কাজ। সহজ অঙ্ক। পি বিন্দুতে তৃতীয় চার্জ আনতে কৃত কাজ। ক্রিস্টাল ক্লিয়ার সবার? ওকে, পি বিন্দুতে তৃতীয় চার্জ আনতে কৃত কাজ। ওকে, শেষ। পরেরটা তোমরা পারবা? ফাইন্ড দ্য টোটাল পটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম অফ 3 চার্জ। পারবা? এটা পারা উচিত, এটা কিন্তু তোমাদের পারা উচিত। 3টা চার্জ আছে না, একটা চার্জ আছে 0-তে, তাহলে x = 0-তে একটা চার্জ আছে, একটা চার্জ আছে এখান থেকে 1-এ, তার মানে এখান থেকে 1 মিটার দূরে একটা আছে চার্জ, এখানে হচ্ছে একটা Q1, এটা Q2, এবং এখান থেকে আবার 1 মিটার দূরে আরেকটা চার্জ আছে Q3, 1 মিটার দূরে। এই 3 চার্জ সিস্টেমের শক্তি বের করতে পারবা? পারা উচিত। এই 3 চার্জ সিস্টেমের শক্তি হচ্ছে W = C কমন Q1 Q2, Q1 Q2 এর মধ্যবর্তী দূরত্ব 1 প্লাস Q2 Q2 Q3 এর মধ্যবর্তী দূরত্ব 1 প্লাস Q3 Q1 এর মধ্যবর্তী দূরত্ব 2। শেষ। এটাই পারা উচিত সবার। এখানে চার্জের ভ্যালু প্লাস মাইনাস সহ বসাবা। শেষ। এই হলো 3 চার্জ সিস্টেমের শক্তি HW। আশা করি এটা পারা উচিত, পারবা। এটা আমরা ত্রিভুজে করছিলাম, এখন চার্জ 3টা একই সরলরেখা বরাবর আছে, এটা পারা উচিত। পরেরটায় যাই। ওকে, এটা হচ্ছে সেরা একটা প্রবলেম। তার আগে একটু বলি, যারা এখন আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার কোর্সে এনরোল করো নাই, ঝটপট এনরোল করো। আজকে সেরা প্রবলেম হচ্ছে এইটা, বুঝছো? সেরা প্রবলেমের আগে
আমি জানি কোনটা করাই নাই। হ্যাঁ, ওকে, সো রেডি। এই অঙ্কটা একটু করায় আমরা আজকে সেরা প্রবলেমটা করাবো। অ্যান আলফা পার্টিকেল উইথ কাইনেটিক এনার্জি 10 মেগা ইলেকট্রন ভোল্ট। একটা আলফা পার্টিকেল মানে হিলিয়াম 2+, হিলিয়াম 2+, তার মানে এটা হচ্ছে 2+ মানে কি, এটার চার্জের পরিমাণটা কত বলতে পারবা? 2+ মানে দুইটা ইলেকট্রন, এটার চার্জের পরিমাণ হচ্ছে +2e। এটার যে চার্জ, এই চার্জের পরিমাণ হচ্ছে +2e, এটা বুঝতে হবে। দুইটা ইলেকট্রন কম আছে মানে +2e। এটার কাইনেটিক এনার্জি কত? 10 মেগা ইলেকট্রন ভোল্ট নিয়ে টুয়ার্ডস আ স্টেশনারি টিন নিউক্লিয়াস। টিন মানে কি? টিন মানে, টিনের ইংলিশ বাংলা জানি না, টিন মানে টিন, এটা হচ্ছে টিন নিউক্লিয়াস, স্থির ছিল। এই নিউক্লিয়াসের অ্যাটমিক নাম্বার 50, তার মানে নিউক্লিয়াস কি মানে পজিটিভ চার্জ, তার মানে এটাতে মোট চার্জের পরিমাণ হচ্ছে প্লাসের 50e। এটা হচ্ছে একটা টিন নিউক্লিয়াস, TIN, টিন নিউক্লিয়াস। এখন একটা আলফা পার্টিকেল, এটা সেই আলফা পার্টিকেল যেটা হচ্ছে +2e, এটা এইদিকে আসতেছে কত কাইনেটিক এনার্জি নিয়ে? 50 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নিয়ে। ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ ইনিশিয়ালি দে আর অ্যাপার্ট। দেখো ভাইয়া, ও আসবে +2e, এটা কিন্তু ভাইয়া খুবই ছোট একটা আলফা পার্টিকেল। তোমরা জানো আলফা পার্টিকেল এই বরাবর এসে বিকর্ষিত হয়ে কিন্তু চলে যায় ভাইয়া, এভাবে চলে যায়। আলফা পার্টিকেলের এই ক্ষমতা নাই যে টিনের নিউক্লিয়াসকে নড়ায় ফেলবে। তোমরা সেই রাদারফোর্ডের একটা পরীক্ষা সম্পর্কে জেনেছো যে আলফা পার্টিকেলটা এই বরাবর আসবে, এসে এখানে বিকর্ষিত হয়ে এই বরাবর আবার ইউটার্ন মারবে। তাহলে আলফা পার্টিকেল কিন্তু ওকে সরাতে পারবে না, হ্যাঁ, নাচাতে পারবে না, এই সেই আলফা পার্টিকেল। আমাকে বলছে এই যে এদের মধ্যে যে ক্লোজেস্ট ডিস্টেন্স আর, এই আরটা কত? সে আগের অঙ্কের মতো। দেখো আলফা পার্টিকেল যখন, আচ্ছা কনসিডার আলফা পার্টিকেল ফার অ্যাপার্ট, মানে শুরুতে অনেক দূরে ছিল, অসীম দূরত্বে ছিল। তাহলে অসীম দূরত্বে থাকা অবস্থায় আলফা পার্টিকেলের মোট শক্তি কত বলো? মোট শক্তি হচ্ছে গতিশক্তি। গতিশক্তি কত? গতিশক্তি হচ্ছে 50, 10 মেগা। আচ্ছা আমি লিখি, এটার গতিশক্তি প্লাস এটার মধ্যে C*Q1 Q2 বাই অসীম। আর কোনো শক্তি ছিল না। এবার যখন এটা ক্লোজে আসলো, আর দূরত্বতে আসলো, তখন ওর গতিশক্তি হয়ে গেল 0, কারণ ওইখানে থেমে তারপরে ইউটার্ন মারছে। তারপরে কি, আর দূরত্বে থাকা অবস্থায় এদের মধ্যে শক্তি কত? C*Q1 Q2 বাই স্মলার। শেষ। কারণ ও তো গতিশীল হবে না, ও তো টিন নিউক্লিয়াস, ও স্থির থাকবে, অনেক বড়। এখানে ও অনেক বড়, এটা বুঝতে হবে। আলফা পার্টিকেল এসে ওকে ধাক্কা মেরে নড়াইতে পারবে না, এটা আস্তে করে বিকশিত হয়ে চলে যাবে। তো এখানে যখন বিকশিত হবে তখন আলফা পার্টিকেল ফার্স্টে স্থির হবে, স্থির হয়ে ইউটার্ন মারবে। স্থির হলে গতিশক্তি 0, এবং আর দূরত্বে থাকলে মোট শক্তি হচ্ছে Q1 Q2 বাই আর। গতিশক্তি দিয়ে দিচ্ছে 10 মেগা ইলেকট্রন ভোল্ট। 10 মেগা মানে 10⁶, ইলেকট্রন ভোল্ট মানে 1.6 10⁻19 জুল। এটা হচ্ছে 10 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা তো 0 ইজ ইকুয়াল টু সি মানে 9 × 10⁹। Q1 মানে প্লাসের 2e কত? 1.6 10⁻19। আর Q2 মানে 50-এর e, 50e মানে 1.6 10⁻19। আর মধ্যবর্তী দূরত্ব আর, অজানা রাশি আর এর ভ্যালু তোমরা বের করে ফেলবা। শেষ। বুঝছো? এখানে অজানা রাশি একটাই, আর এর ভ্যালু বের হয়ে আসবে। একই টাইপের না ভাই, সব একই টাইপের। দেখছো? নিজেরা করবা। HW দিয়ে দিলাম আবারও, কারণ এটা তোমরা পারবা। আরে ভাই পুরাটা তো করেই দিছি, HW কিসের? +2e মানে দুইটা ইলেকট্রন কম আছে, গুড, মানে বা দুইটা প্রোটন। দুইটা ইলেকট্রন কম মানেই কি ভাই? সে দুইটা প্রোটনের মালিক। আচ্ছা ধরো আমি তোমারে বললাম যে তুমি আমি -2 টাকার মালিক, এর মানে কি বলো তো দেখি? আমি -2 টাকার মালিক মানে আমার কাছে কেউ 2 টাকা পায়, ঠিক একই কথা। +2e মানে ওর কাছ থেকে দুইটা ইলেকট্রন নিয়ে নিছে, তার মানে ওর মধ্যে দুইটা ইলেকট্রন কম আছে। ইয়েস, কিউ মানে +2e। আচ্ছা +2e মানে তো দুইটা ইলেকট্রন নাই, দুইটা প্রোটন আছে। হ্যাঁ, দুইটা ইলেকট্রন নাই মানেই তো দুইটা প্রোটন আছে, বলত কোথাকার। একটা ইলেকট্রন যদি চলে যায়, দেখ সোডিয়াম থেকে যখন একটা ইলেকট্রন চলে যাচ্ছে তখন কি Na+, তখন এটার চার্জের মান হবে +e। বুঝছিস ব্যাপারটা? বুঝছিস? Na+ না, একটা ইলেকট্রন চলে যাওয়া মানে কি, এটাতে চার্জের মান হচ্ছে +e। ওকে, সো আমাদের ডান। পরের লাস্ট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের।
এবং এরই মাধ্যমে আমাদের বিভবের রফা দফা শেষ। আমাদের আজকের সরি আচ্ছা, পরের প্রশ্নে যাই। ওকে, লাস্ট কোয়েশ্চেন আমাদের, এই যে আজকে লাস্ট স্লাইড। খুব চমৎকার একটা প্রশ্ন, এটা বুয়েটে আসবে, এটা বুয়েটে আসবে, ইন ফিউচার বুয়েটে আসবে, ফিউচার বুয়েট অঙ্ক। হ্যাঁ, লেটস স্টার্ট। কি বলছে প্রশ্নটা একটু পড়ো। শূন্য স্থানে রাখা কিউ টু কিউ, কিউ টু কিউ এবং 8Q আধান বিশিষ্ট তিনটি বিন্দু 9 সেন্টিমিটার দীর্ঘ একটি সরলরেখা বরাবর অবস্থিত। ওকে, আচ্ছা প্রশ্নটা একটু পড়ো আমি। বুঝছো, চার সরলরেখা বরাবর অবস্থিত। আধানগুলির অবস্থান কি হবে যেন সংস্থাটির স্থিতিশক্তি সর্বনিম্ন হয়? কি বলছে? আধান অবস্থান কি হবে, এটাতে হবে না। আধান তিনটির অবস্থান কি হবে, কেমন হবে যেন সংস্থাটির স্থিতিশক্তি মানে পটেনশিয়াল এনার্জি সর্বনিম্ন হয়। সংস্থাটির পটেনশিয়াল এনার্জি কি হয়? সর্বনিম্ন হয়। চলো শুরু করি। তো শূন্যস্থানে তিনটা আধান রাখা আছে 9 সেন্টিমিটার দীর্ঘ সরলরেখা বরাবর। তার মানে একটা হচ্ছে কিউ, একটা 2Q, আর একটা হচ্ছে 8Q। এ দেখো, একটা কিউ, একটা 2Q, আর একটা মনে করো 8Q। ওকে, এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে টোটাল 9 সেন্টিমিটার। বুঝলা? এটা থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 9 সেন্টিমিটার। কিউ, 2Q, 8Q। তো বলছে এদের মধ্যবর্তী অবস্থান কেমন হবে, আধানগুলির অবস্থান কেমন হলে মানে একটা কিভাবে সাজালে, কত দূরত্বে সাজালে মধ্যবর্তী 9 সেন্টিমিটার। দেখো এখন এই 9 সেন্টিমিটারের মধ্যে তুমি এটার এখানে রাখতে পারতা, তুমি এটার এখানে রেখা ধরো এটা হচ্ছে 2 সেন্টিমিটার দূরে রাখলা, আর এখান থেকে এটারে 7 সেন্টিমিটার দূরে রাখলা। এভাবে রাখতে পারতা না? পারতা। তোমার মন চাইলে তুমি এটার এভাবে রাখতে পারো, এটার এখানে রাখতে পারো, যে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব 8 সেন্টিমিটার রাখলা, এদের মধ্যবর্তী দূরত্ব রাখলা 1 সেন্টিমিটার। মানে তুমি এটা অসংখ্য উপায়ে সাজাতে পারো না? অসংখ্য উপায়ে সাজাতে পারো। আমি জানি না কোন উপায়ে সাজাবা। প্রত্যেকটা উপায়ে দূরত্ব ভিন্ন হবে, এবং দূরত্ব ভিন্ন হলে স্থিতিশক্তিও ভিন্ন হবে। না, আমাকে বলছে এমন ভাবে সাজাও যেন স্থিতিশক্তি কি হয়? সর্বনিম্ন হয়। স্থিতিশক্তি মানেই বিভব শক্তি, সর্বনিম্ন হয়। তা আমি ধরে নিলাম, এটা সাজানোর জন্য আমি ধরে নিলাম এখান থেকে এটার দূরত্ব x। তাহলে বলো তো এটা থেকে এটার দূরত্ব কত হবে? টোটালটা 9 সেন্টিমিটার, 0.09 - x। আমি ধরে নিলাম এইভাবে যদি সাজাই তাহলে স্থিতিশক্তি হবে সর্বনিম্ন, এই সংস্থাটির স্থিতিশক্তি হবে সর্বনিম্ন ধরি। তাহলে x এর মানটা বের করব। ধরি q থেকে x দূরত্বে 2Q রাখলে স্থিতিশক্তি সর্বনিম্ন, মানে স্থিতিশক্তি মিনিমাম হবে। এটা আমি ধরে নিচ্ছি। এবার x এর মান বের করব। তাহলে এখানে স্থিতিশক্তি কত বলো? মোট স্থিতিশক্তি কত? মোট স্থিতি
শক্তি, এই সিস্টেমের মোট স্থিতিশক্তি কত হবে সেটা ডব্লু ধরলাম। ডব্লু কত হবে বলো তো? সি ইন্টু Q1 Q2 বাই এক্স প্লাস সি ইন্টু Q2 Q3 বাই 0.09 মাইনাস এক্স প্লাস সি ইন্টু Q1 Q3 বাই 9 সেন্টিমিটার, তাই না? 9 সেন্টিমিটার মানে 0.09। এটা হচ্ছে এই চার্জ সিস্টেমের মোট শক্তি। এই দুজনের মধ্যে শক্তি Q1 Q2 বাই এক্স, Q2 Q3 বাই 0.09 মাইনাস এক্স, Q3 Q1 বাই টোটাল ডিস্টেন্স হচ্ছে 0.09। এটা হচ্ছে সংস্থাটির মোট শক্তি। শর্ত মতে এই শক্তিটা কি হইতে হবে? মিনিমাম হইতে হবে। এই মোট স্থির শক্তি কি হইতে হবে? মিনিমাম হইতে হবে। এই শর্ত করে আমরা এক্স এর মানটা বের করব। এখন ভাই শক্তি মিনিমাম হবার শর্ত কি জানো? কোনো কিছু মিনিমাম বা সর্বনিম্ন হবার শর্ত হচ্ছে তার ফার্স্ট ডেরিভেটিভ 0 হইতে হয়। দেখো এটা তোমরা লিমিটে পড়বা যে এরকম একটা গ্রাফ আছে ভাইয়া। দেখো এটাকে বলে ম্যাক্সিমাম, এটাকে বলে গুরুমান। এটা এইচএসসি মানে হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের লিমিট অধ্যায় আছে। এটাকে বলে লঘুমান, গ্রাফের লঘুমান বা সর্বনিম্ন বিন্দু। তো মনে রাখবা গুরুমান বা লঘুমান তখনই পাওয়া যাবে যখন তার প্রথম ডেরাইভেটিভ 0 হয়, ডেরাইভেটিভ সমান 0 হয়। এটা হচ্ছে ম্যাথের সূত্র। তাহলে আমরা ডব্লু এর গুরুমান বা লঘুমান মানে মিনিমাম মান তখনই পাবো যখন ডব্লু এর এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট কি হবে? 0 হবে। কেন এক্স এর সাপেক্ষে? কারণ এখানে দূরত্বটা ভ্যারিয়েবল, তুমি দূরত্বটা বিভিন্ন রকম ভাবে চেঞ্জ করতে পারবা। তাহলে এখানে দূরত্বের উপর নির্ভর করছে শক্তিটা। দেখো অবস্থান কেমন হবে যেন স্থিতিশক্তি সর্বনিম্ন হয়, তাহলে অবস্থানের উপর নির্ভর করছে কে? শক্তি। কার উপর নির্ভর করছে? অবস্থানের উপর। চার্জের পরিমাণ চেঞ্জ হচ্ছে না। এক্স এর উপর নির্ভর করছে কে? শক্তি। তাহলে এক্স এর সাপেক্ষে ওর ডেরাইভেটিভ হইতে হবে 0, তাইলে ওর মান ম্যাক্সিমাম বা মিনিমাম হবে। তাহলে শর্ত মতে এক্স এর সাপেক্ষে ডেরাইভেটিভ মানে ডিডিএক্স অফ ডব্লু হইতে হবে কত? 0। কথা কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে শর্ত। ডব্লু এর ডিডিএক্স হইতে হবে 0, তাহলে আমরা স্থিতিশক্তি মিনিমাম পাবো। এখন অনেকে বলবে ম্যাক্সিমাম মতো পাওয়া যায়। ভাইয়া এটা মিনিমাম এবং ম্যাক্সিমাম দুইটারই শর্ত। যদি বলতো স্থিতিশক্তি ম্যাক্সিমাম পাবো, শর্ত কি? সেম শর্তই। ওকে, তাহলে যেই মানটা বেরোলো সেটা মিনি না ম্যাক্সি, এটা বোঝার জন্য আরেকবার ডেরিভেটিভ করতে হবে। এটা ম্যাথের চ্যাপ্টার, ওটা বাদ দাও, ওটা পরে বুঝবা। আপাতত মনে রাখো যদি বলে মিনিমাম বা ম্যাক্সিমাম তখনই তার ফার্স্ট ডেরিভেটিভ 0 হইতে হবে। কার সাপেক্ষে ডেরিভেটিভ? চার্জের সাপেক্ষে না দূরত্বের সাপেক্ষে? ভাইয়া এখানে শক্তিটা কার উপর নির্ভর করে? অবস্থান। তাহলে অবস্থানের সাপেক্ষে ডেরাইভেটিভ হইতে হবে 0। এবার মান বসায় দাও। তাহলে ডিডিএক্স যেহেতু চার্জ চেঞ্জ হচ্ছে না আর কি, এখানে আমরা প্রত্যেকটা থেকে সি দেখো 2Q এখানে 2Q, তাহলে সি কিউ কমন নিতে পারি। এখানে 2Q মানে কিউ স্কোয়ার সি কমন নিলাম। প্রত্যেকটা থেকে 2Q স্কোয়ার সি কমন নিলে 2Q স্কোয়ার সি কমন নিলে এখানে থাকবে 1/x। 2Q স্কোয়ার সি কমন নিলে থাকবে এখানে কত থাকবে? প্লাস 2Q স্কোয়ার সি কমন নিলে 8/0.09 মাইনাস এক্স, এটা থাকবে এখানে। 2Q স্কোয়ার সি কমন নিলে থাকবে 4/0.09 ইজ ইকুয়াল টু কত হইতে হবে? 0। এখন দেখো এটা তো একটা ধ্রুবক, 2Q স্কোয়ার সি, এটা ধ্রুবক, এখানে চেঞ্জ নাই। ধ্রুবকটাকে শূন্যর নিচে ভাগ করলে 0, তাহলে এখানে আলটিমেটলি থাকতেছে ডিডিএক্স অফ 1/x প্লাস 8/0.09 মাইনাস এক্স প্লাস 4/0.09 ইজ ইকুয়াল টু 0। এবার এটা ডেরিভেটিভ করো। ভাইয়া তোমরা যারা ডেরিভেটিভ পারো না, ডিডিএক্স পারো না এগুলোর, তাদের জন্য এক বদনা সমবেদনা। কারণ 1/x এর ডিডিএক্স করলে কত হয়? 1/x এর ডিডিএক্স, এই যে দেখো ডিডিএক্স অফ 1/x মানে x ইনভার্স 1, এটা ডিডিএক্স -1, পাওয়ারটা সামনে চলে আসে আর পাওয়ার আরো এক কমে, তাহলে -1 -1,
তাহলে অ্যাকচুয়ালি এটা থাকতেছে মাইনাস 1/x²। 1/x এর ddx করলে আসে মাইনাসের 1/x²। তাহলে 1/x এর ddx করলে আসবে মাইনাস 1/x² প্লাস 8 এর মতো থাকলো, এর নিচের পুরোটা x, এটা ddx করলে আসবে আবারও এই পুরোটাকে x ধরো, কল্পনা করো এই পুরোটা x, তাহলে এটা কি 8 এর মতো থাকলো, এটাও কি 8 × 1/x লেখা যায়, 8 এর মতো থাকবে। তাহলে 1/x কে আবারও ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাসের 1/x², 0.09 - x স্কোয়ার। বুঝছো ব্যাপারটা? 8 এর মতো থাকলো, এবার 1/x, এই পুরোটাকে x কল্পনা করো পুরোটা, তাহলে 1/x এর ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাসের, এই যে মাইনাস থাকলো 1/x²। পরে আবার এটা কি ধ্রুব, আচ্ছা এরপর যাকে তুমি x ধরছো এই পুরোটা তো আর x না, তুমি এই পুরোটাকে x ধরছো বাট পুরোটা তো x না, যেহেতু এটা x না এই সংখ্যাটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, জাস্ট নিচের টুকুকে। 0.09 কে ডিফারেন্সিয়েট করলে আসে 0, কারণ এটা ধ্রুবক, আর -x কে ডিফারেন্সিয়েট করলে আসে -1। দেখো ddx অফ -x ডিফারেন্সিয়েট করলে আসবে -1, এই যে dx কাটাকাটি -1। আবারও বুঝো 1/x কে ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাসের 1/x²। এবার 8 এর মতো থাকুক, 8 এর মতো থাকুক, এটারে 8 × 1 লেখা যায় যায়, তাহলে 8 এর মতো বাইরে থাকুক, এটা 1/x, এই পুরোটাকে x ধরবো, তাহলে পুরোটাকে x ধরলে -1/x² থাকলো। এবার যাকে তুমি x ধরেছো সে তো x না, এটারে এই কারণে এইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে এই অংশটাকে জাস্ট। এবার 0.09 কে ডিফারেন্সিয়েট করলে আসে 0, আর -x কে ডিফারেন্সিয়েট করলে আসবে আরেকটা -1। এরপরে এই সংখ্যাটা এটা পুরোটা ধ্রুবক, এই ধ্রুবকের ডিফারেন্সিয়েট আসবে 0 = 0। শেষ, আমাদের কাজ শেষ। -1/x², মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসটাকে ওই পাশে নিলে মাইনাস হবে 8/0.09 - x²। মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে এটা থাকবে 0.09 - x/x √8। ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব x এর ভ্যালু। x এর ভ্যালু কত হবে? √8x + x, √8 + 1, সুতরাং x এর মান আসবে 0.09 /√8 + 1। তাহলে x এর ভ্যালু কত আসতেছে? 0.09 /√8 + 1, 0.023 বা 2.35 সেন্টিমিটার। 100 দ্বারা গুণ করে সেন্টিমিটার নিয়ে গেলাম। তার মানে আমরা x মানে দেখো এখানে স্থিতিশক্তি মিনিমাম হইতে হবে তখনই, মিনিমাম হবে তখনই যদি এই চার্জটাকে, এই যে এটা, যে x কার ভ্যালু, x হচ্ছে এই ভ্যালুটা না, এই x এর ভ্যালু হইতে হবে 2.35 সেন্টিমিটার। ওটা তোমার চিত্রে দেখাইতে হবে না, কি রে ভাই? যাই হোক, এই x এর ভ্যালু হইতে হবে 2.35 সেন্টিমিটার। তার মানে কিউ থেকে 2q এর ডিস্টেন্স হইতে হবে 2.35 সেন্টিমিটার। তাহলে 2q থেকে 8q এর ডিস্টেন্স হইতে হবে 9 - 2.35 সেন্টিমিটার। তাহলে তখনই সংস্থাটির স্থিতিশক্তি হবে সর্বনিম্ন। সুন্দর একটা প্রবলেম, বইটা আসার মতো। আবারও বুঝো, প্রথম থেকে বুঝাই, যে ধরি কিউ থেকে x দূরত্বে 2q রাখলে মিনিমাম শক্তি হবে, তাহলে এটা যদি x দূরত্ব, এটা হবে 0.09 - x, তাহলে এই সংস্থাটির শক্তি হবে এইটা। এবার বোঝার জিনিস কি, বোঝার জিনিস যে এই সংস্থার শক্তিটা সর্বনিম্ন হইলে তার ফার্স্ট ডেরাইভেটিভ 0 হইতে হবে, এটা মনে রাখবা। ফার্স্ট ডেরাইভেটিভটা কার সাপেক্ষে? যার উপর নির্ভর করছে শক্তিটা চার্জের উপর নির্ভর করে, দূরত্বের উপর নির্ভর করে, কিন্তু এখানে চার্জ ফিক্স, চার্জের মান তুমি চেঞ্জ করো নাই, তাহলে দূরত্বের উপর নির্ভর করে। যেখানে দূরত্বের উপর নির্ভর করছে, তাহলে দূরত্বের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে 0। তবে এই যে এটা ডিফারেন্সিয়েট করলাম, যারা ডিফারেন্সিয়েশন পারো ভেঙে ভেঙে করলাম, এক্স এর ভ্যালু এটা আসে। তার মানে আমরা যদি প্রথম চার্জ থেকে দ্বিতীয় চার্জটা মাত্র 2.35 সেন্টিমিটার রাখি, তাহলেই যেই সংস্থাটা ক্রিয়েট হবে তার স্থিতিশক্তি হবে সর্বনিম্ন। তো এই হচ্ছে আমাদের সলিউশন। তো পরবর্তী স্লাইডে আমরা রেখেছি আমাদের গেট 200। তো তোমরা যারা এখন এনরোল করো নাই, ঝটপট এনরোল করে ফেললো। আর ক্লাসটা কেমন লেগেছে সেটা জানো। আজকের ক্লাসে দেখো কত সুন্দর সুন্দর প্রবলেম করেছি, 1টা 2টা 3টা 4টা 5টা, এগুলো কিন্তু পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি, 6টা 7টা
তারপরে 8টা, এরপরে 9টা, এরপরে 10টা। আজকের ক্লাসে আমরা 10টা সুন্দর ম্যাথ করাইছি, এরপরে সামারি তো করাইছি। আর কি লাগে? আর কিছুই লাগে না। বিভবের 14 গোষ্ঠী উদ্ধার করা শেষ। তো ক্লাসটা যারা করবা তাদের সেই লেভেলের গার্ডস থাকতে হবে যে আমি ভাইয়া ইঞ্জিনিয়ারিং এর জন্য ম্যাথ শিখবো, আমি কলেজে ভালো করার জন্য ম্যাথ শিখবো, এইচএসসির জন্য ভালো করবো, এইচএসসিতে ফিজিক্স আমার 99 থাকবে, 95 থাকবে, তাদের জন্য এই ক্লাসগুলো। তো তারা ক্লাসটা করবে এবং ক্লাসটা সবার মাঝে শেয়ার করে দিবা। অনেক কষ্ট করে ক্লাসগুলো নেই, তো তোমরা যদি অনেক অনেক অডিয়েন্স মিলে ক্লাস করো আমরা খুব আনন্দিত হব। আর যারা যারা এখনো ফিজিক্সের সেকেন্ড পেপার কোর্সে এনরোল করো নাই, ঝটপট এনরোল করে ফেলো, ফিজিক্স অফ স্টুপিড ওয়েবসাইটে কোর্সটা পেয়ে যাবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। পোলাপান কি অবস্থা কমেন্টে জানাও।